স্ক্রিনে না দেখলে আসলে বোঝা যায় না, বুঝছো, কে কি কমেন্ট করতেছে কি না করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই স্ক্রিন না, কিছু দেখা যাচ্ছে না। ওইখানে স্টার্ট না। ওকে, আচ্ছা, ঠিক আছে। হ্যালো ভাইয়েরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? দেখি একটু কমেন্ট বক্সটা একটু দেখার চেষ্টা করি। ছোট্ট ছোট্ট ভাইয়েরা কেমন আছো? আজকে ছুটির দিন, শুক্রবার। তারপরেও তোমাদের একটু পড়াশোনা করতে হচ্ছে, তাই তো? তো যাই হোক, আসলে এই যে কষ্ট করে পড়াশোনা করছো, আশা করি এটার ফল, এটার ফলাফল অবশ্যই অবশ্যই তুমি বা তোমরা পাবা। কেননা আমি এটা বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। বুঝতে পেরেছো? অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়া তোমরা? শুক্রবারে বুঝতে পারছি কিছুক্ষণ আগেই নামাজ কালাম পড়ে এসেছো, শেষ করেছো। তারপরে হচ্ছে অনেকেই হয়তো আছো এখনো দুপুরে খাওয়া দাওয়া করনি। তো দুপুরে খাওয়া দাওয়া করনি, তারপরও অলরেডি হয়তো ক্লাসে অনেকে জয়েন করেছো। তো যারা এখনো দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে পারোনি, তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে যে ক্লাস করতে করতে খাওয়া দাওয়া করতে পারো, বা হচ্ছে ক্লাসের শেষে না খাওয়াই ভালো। আমার মনে হয় যারা খাওয়া দাওয়া করছো এর মধ্যে ভালোই, আর যাদের এখনো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়নি, ক্লাস করতে করতে খেয়ে দিয়ে নাও, ঠিক আছে? আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা এমন না যে আসলে কি বলবো, যে মানে খেতে খেতে শোনা যাবে না বা পড়া যাবে না, এরকম না আসলে। ওকে, সো থ্যাংক ইউ। অনেকদিন পর তোমাদের সাথে একটু দেখা হলো, আর অনেকদিন পর সাক্ষাৎ হয়ে আসলে ভালোই লাগছে। নুসরাত জিজ্ঞাসা করছে মেহেদি ভাই কোথায়? মেহেদি ভাই আছে। আসলে মেহেদি ভাই কিছু ক্লাস নেবে, আমি কিছু ক্লাস নেব, এই করেই আর কি। হ্যাঁ, এই ছাড়া কিছু না। আর সেজুতি বলছে ঘুম বিসর্জন দিয়ে ক্লাসে আসলাম। ইয়ে রে বাবা রে! স্যালুট ভাই তোমারে, যে ঘুম নামক এত সুন্দর জিনিস তুমি বিসর্জন দিয়ে আমাদের ক্লাসে জয়েন করেছো। আমি ধন্য। তো যাই হোক, তাসফিয়া বলছে ভাই জিমি ভাইয়ের মুড কেন অফ থাকে? জিমি ভাই আসলে কি বলবো, উনি তো মানে কি বলবো, উনি লিজেন্ড, তাই না? সো জিমি ভাইকে বললো যে হিরণময় ভাই বলছে আপনি লিজেন্ড। সো যারা একটু লিজেন্ড তাদের আসলে দেখবা যে সবসময় মন মেজাজ সবসময় সমান থাকে না। বাট আফটার অল জিমি ভাই একটা, মানে একটা না, একজন অসাধারণ মানুষ। আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক ফলো করি, এবং ফলো করা মানে তার কাছে অনেক কিছু শেখার আছে আসলে, ঠিক আছে? ওকে, সো মূল কথা হচ্ছে যে আহ, কি বলবো ভাইয়া, আমি আজকে আমার ফার্স্ট ক্লাস করতেছি। আচ্ছা, যারা মিথিলা প্রথম ক্লাস করছো আমাদের সাথে, যারা আমাদের সাথে আজকে একেবারে প্রথম ক্লাস, তোমাদের তো বলার কিছু নাই। আর যারা এর আগে আমার মনে হয় দু একটা ক্লাস তোমরা করেছো, সো আমি কিভাবে পড়াই বা কোন প্রক্রিয়ায় পড়াই এটা তোমরা কম বেশি সবাই জানো। তো যারা এখন একেবারেই ক্লাসে আজকে প্রথম, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যেহেতু তোমরা, থ্যাংক ইউ, যেহেতু তোমরা হচ্ছে এইচএসসি 26, অর্থাৎ বলা যায় মাত্রই
এসএসসি নামক বড় একটা যুদ্ধে পাশ করে তোমরা এই কলেজে পদার্পণ করেছ। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের আমাদের বেশ কিছু বিষয় অনেক দুর্ভাগ্য, তার মধ্যে একটা দুর্ভাগ্যের জায়গা হচ্ছে যে আমাদের স্কুল কলেজগুলোতে আসলে সকল প্রতিষ্ঠান সমান না, তবে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে আসলে পড়াশোনাটা সেভাবে হয় না। এর ফলেই হচ্ছে আমাদের বিভিন্ন লাইনে, অনলাইনে, বেলাইনে, কোনো না কোনো লাইনে আমাদের কানেক্টেড থাকতে হয়। কি বিষয়টা তাই না? এই ছাড়া কিছু না। তো এখন যাই হোক, একেবারে যারা আমার ক্লাসে নতুন এবং যারা ইতিপূর্বে ক্লাস করেছো, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো একেবারে ক্লাসের শুরুতে, সেটা হচ্ছে আমার ক্লাসে সবসময় তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে কি বলবো, অবশ্যই অবশ্যই বাংলার জন্য একটা আলাদা খাতা রাখবা, ঠিক আছে? এবং বাংলা খাতাটা সবসময় আমি যে জায়গাগুলো হচ্ছে একটু নোট করে দিব, কিছু কিছু জায়গা দেখবে একেবারে শর্টকাট টেকনিক দিয়ে শিখিয়ে দিব, সেই জিনিসগুলো একটু খাতায় নোট করে রাখবে। এটার পাশাপাশি আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে আমি বা মেহেদি ভাইয়া যেদিন যেই ক্লাস নিক না কেন, বাংলা প্রথম পত্রের যে ক্লাসগুলো তোমরা আমাদের সাথে করবা, বাংলা প্রথম পত্রের এই ক্লাসে তোমরা হচ্ছে একেবারে তোমাদের যে টেক্সট বই যেটা রয়েছে, অর্থাৎ বোর্ড কর্তৃক প্রদত্ত যে সাহিত্য পাঠ বইটা, এই বইটা হচ্ছে ভাইয়া তোমরা সুন্দর করে একটু সামনে নিয়ে বসে বসে পড়ো। বিশেষ করে আমার ক্লাসে এটা করবা। যেমন আমি আজকে বিদ্রোহী কবিতাটা আশা করছি আমরা সবাই মিলে পড়াশোনা করব। তো তোমরা অলরেডি যারা বই একটু নাড়াচাড়া করেছো, দেখছো যে বিদ্রোহী কবিতাটা কিন্তু আসলে কেমন যেন একটু কঠিন কঠিন লাগে, সত্যি কিনা? তো এই বিদ্রোহী কবিতাটা যেহেতু একটু কঠিন লাগে, তার মানে এটা আসলে মনে একটু একটু কঠিন হবে। তো এই কঠিন জিনিসটা আজকের এই 1-1.5 ঘন্টার ক্লাসে দেখবে একেবারে আমরা পানির মতো একেবারে সহজ করে ফেলব। ক্লিয়ার? সো যেহেতু পানির মতো একেবারে সহজ করে ফেলবো, সো প্রথম কথা একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি বইয়ে যে শব্দগুলো দাগিয়ে দিব, যেভাবে বুঝিয়ে দিব, তুমি একটাই কাজ করবা, এখনই পারলে আমার সাথে সাথেই তুমি টেক্সট বইটা ওপেন করে বসো, এবং টেক্সট বইটা ওপেন করে বসে আমি যে জায়গাগুলো শব্দগুলো বুঝিয়ে দিচ্ছি, যেভাবে একটু লিখে দিচ্ছি, তুমি সেইভাবে বইয়ের পাশে লিখে রাখো। পারলে পেন্সিল দিয়ে লিখে রাখো বা কলম দিয়ে লিখে রাখো। একটা সময় দেখবা যে মানে কি বলবো, একটা সময় দেখবা যে এইভাবে পড়তে পড়তে তোমার সব কিছু একেবারে সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট আসছে, যে কমেন্টগুলো আসলে অন্তত আমাদের ক্লাসে এই মুহূর্তে প্রয়োজন না। আমরা একটা কাজ করছি, আমরা আপাতত কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি। আমার যখন প্রয়োজন হবে আমি তোমাদেরকে সুযোগ দিব কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য। এখন ভাইয়েরা তোমরা যা কমেন্ট করছো, তা আসলে এখন আমি যদি সব শেয়ার করতে যাই, আজকে সারা দিন রাত কেটে যাবে, তারপরেও ক্লাস শেষ হবে না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করব, এবং যে কথাটা বলছিলাম, বিদ্রোহী কবিতাটা এটা কিন্তু ভাইয়া মানে বলার অপেক্ষা রাখে না কত গুরুত্বপূর্ণ কবিতা, যেটা তোমরা কিছুটা হলেও হয়তো ইতিমধ্যে কলেজে বুঝতে পেরেছো, বা কলেজে যারা এখনো ক্লাস করনি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বিদ্রোহী কবিতা থেকে আপকামিং অর্থাৎ 2026 সালে যখন তোমরা এইচএসসি পরীক্ষা দিতে যাবা, তুমি মোটামুটিভাবে সুনিশ্চিত থাকো এখান থেকে, অর্থাৎ এই কবিতা থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবেই। কোনো সমস্যা হচ্ছে? সামনে এটা একটু অপেক্ষা করো, 5 মিনিট আমরা ক্লাস। ওকে, সো বিদ্রোহী কবিতা থেকে ইন্টারমিডিয়েট লেভেলে বোর্ড পরীক্ষায় তুমি ধরে নাও একটা প্রশ্ন থাকবে। এখন কেমন প্রশ্ন থাকবে আসলে এটা আমরা কেউই বলতে পারি না, তবে এই টপিক থেকে একটা প্রশ্ন থাকবে, এটুকু আশা করা যায়। আচ্ছা, এরপরে 2 বছর পরে তো বিভিন্ন ভার্সিটিতে চান্স পেতে হবে, তাই না? তো মনে করো যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও, আর বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে বাংলা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, তুমি 100% শিওর থাকো, একেবারে 100%, যে সেখানে কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুইজনের কবি পরিচিতি থেকে মিনিমাম 2টা প্রশ্ন হলেও থাকবে। তো তুমি একটু জিনিস চিন্তা করে নাও
যে বিদ্রোহী কবিতা থেকে মনে করো যে কবি পরিচিতি বা কবিতার মধ্য থেকে মিনিমাম একটা প্রশ্নও যদি থাকে তাও তো সেটা অনেক। যেমন আমি যদি কথার কথা ধরে নিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে প্রশ্ন হয় এমসিকিউ মাত্র 15টা। তো 15টা প্রশ্নের মধ্যে যদি একটা প্রশ্ন বিদ্রোহী কবিতা থেকে থাকে, সেটা হতে পারে মূল কবিতার মধ্য থেকে, হতে পারে কবি পরিচিতি থেকে। তো আমার কাছে তো মনে হয় 15টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ভাইয়া বলছে যে 100% বিদ্রোহী থেকে থাকবে, 100% অপরিচিতা গল্প থেকে থাকবে, সোনার তরী থেকে থাকতে পারে। তো এগুলো যেহেতু মোটামুটি সুনিশ্চিত, সো আমার কাছে কেন জানি মনে হয় এই টপিকগুলো খুব 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 গুরুত্ব দিয়ে পড়া উচিত। মানে আমি যেটা বুঝি আমি ভাইয়া খোলামেলা সেটাই বলি, কেননা আমি বুঝতেছি যে এই কবিতা থেকে আমার একটা প্রশ্ন ইন্টারমিডিয়েটেও আসবে এবং অ্যাডমিশন টেস্টেও আসবে। সো যেহেতু আমি বুঝতে পারছি যে মোটামুটিভাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, তাহলে আমি কেন পড়ব না? ক্লাসের শুরুতে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা আসলে অনেক কিছু বোঝো কিন্তু আবার অনেক কিছু বোঝো না যে পরীক্ষার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ। তো এই জন্য একেবারে ভাই ক্লাসের শুরুতেই হচ্ছে এই কথাটা মাস্ট বলে দিলাম, মানে এই কথাটা কনফার্মলি বললাম যে তোমার সামনে পরীক্ষার জন্য কিন্তু এই টপিক অনেক গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই বিদ্রোহী কবিতাটা কেন জানি আমাদের ছেলে মেয়েদের খুব কঠিন লাগে। এই কঠিন লাগার পিছনে অবশ্য কারণও আছে। তো এমনিতেই কঠিন লাগার সবচেয়ে বড় একটা কারণ কি জানো? কঠিন লাগার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে, মানে কি বলবো আর আমি, মানে কবিতা দেখলে কেন জানি আমাদের একটু গা জ্বালা করে। মানে কবিতা দেখলে কেমন যেন মানে গাটা ঘিন ঘিন করে, দেখ তোরই আমার দিয়ে এসব কবিতা টবিতা পড়া হবে না। দেখবে এরকম মানে কবিতার প্রতি আমাদের কিন্তু কোনো প্রকার মানে একটা আবেগ বলি, ভালোবাসা বলি, ভালো লাগা বলি কিছুই নেই। জাস্ট পরীক্ষায় আনসার করাতেই করতে হয়, যেটুকু না পড়লে নয় ওইটা পড়ি এবং কোনো মতে যে পরীক্ষার হলে যে মানে বমি করে দিয়ে চলে আসি, শেষ। তো এর ফলে যেটা হয়, আসলে কবিতাটা যখন ভাইয়া আমরা না বুঝে পড়ি তখন আসলে কবিতাটা কঠিন লাগে। আমি কি বোঝাতে পারছি ভাই তোমাদেরকে কথাটা? সো আমি তোমাদেরকে যেটা বলবো, শুধু বিদ্রোহী কবিতা না, তোমার টেক্সট বইয়ে যে কবিতাগুলো আছে পাঠ্যক্রমভুক্ত বা সিলেবাসের অন্তর্ভুক্ত, তুমি জাস্ট একটা কাজ করবা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, কবিতাটা ভাইয়া মুখস্থ না করে একটু ধীরে ধীরে বুঝে বুঝে পড়বা। যেমন ভাইয়া তুমি যখন একটা গল্প পড়ছো, তুমি যখন বিলাসী গল্পটা পড়তেছো, তুমি যখন অপরিচিতা গল্পটা পড়ছো, জাস্ট লাইন বাই লাইন পড়ে যাচ্ছ। সো আমার কথা হচ্ছে তুমি যদি বিলাসী গল্পটা, অপরিচিত গল্পটা লাইন বাই লাইন পড়ে পড়ে বুঝতে পারো, কবিতায় তো তার থেকেও সোজা। কবিতাতে দেখবে কম লাইন থাকে এবং জাস্ট ওই লাইনগুলোর অর্থ যদি একটু বোঝা যায়, তাহলে কিন্তু ভাই খুব সহজেই কিন্তু ওই কবিতার মূল ভাবটা বোঝা যায়। আর যখন তুমি কবিতার মূল ভাবটা বুঝে যাবা, তখন পরীক্ষার হলে মানে অটোমেটিক ভাবে তুমি উত্তর করে আসতে পারবে। আমি কি তোমাদেরকে কথাটা বোঝাতে পারছি? সো মূল কথা হচ্ছে কবিতার প্রতি আমাদের এই যে এক ধরনের অস্বস্তি, কবিতা নিয়ে আমাদের যে বিভ্রান্তি, এইটা ভাইয়া আমাদের আস্তে আস্তে দূর করতে হবে। আর তার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে কবিতা সবসময় ধীরে ধীরে আস্তে আস্তে পড়তে হয়। এত লাফানোর কিছু নাই, আস্তে আস্তে পড়ো, সমস্যা নেই। প্রয়োজনে বিদ্রোহী কবিতাটা 1 সপ্তাহ ধরে পড়ো, প্রতিদিন 5 লাইন 7 লাইন 6 লাইন করে করে। সোনার তরী কবিতাটা 3-4 দিন ধরে ধরে পড়ো, একটু একটু করে, কোনো সমস্যা নেই। ইউ হ্যাভ এনাফ টাইম, তোমার কাছে এখন অনেক সময় রয়েছে। তুমি একটু বুঝে শুনে পড়লে তোমার বরং সেটা ফিউচারের জন্য অনেক এগিয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, তো চলো তাহলে আমরা আস্তে আস্তে বিদ্রোহী কবিতাটা আজকে শুরু করি এবং আজকের ক্লাসটা আমরা মোটামুটি ভাবে কবিতাটা আলোচনা করব এবং কবিতার শেষে আমরা কিছু চটজলদি প্রশ্ন অর্থাৎ বোর্ডে আসা দু একটা প্রশ্ন একটু সলভ করব। পাশাপাশি ক্লাসের একেবারে শেষ পর্যায়ে যে বিদ্রোহী কবিতার উপর ভিত্তি করে আমরা বেশ কিছু পোল কোশ্চেন্স প্র্যাকটিস করব। সেটা পোল হোক আর যাই হোক, মোটামুটি আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন্স প্র্যাকটিস করব। ইজ ইট ওকে? থ্যাংক ইউ। সো চলো আমরা বিদ্রোহী কবিতাটা তো পড়বো, তার আগে আসলে এই বিদ্রোহী কবিতাটা যে বিদ্রোহী কবি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার সম্পর্কে চলো আমরা একটু সুন্দর করে জেনে নিই। সৃজনশীল ধরনের যে প্রশ্ন, সৃজনশীল ধরনের প্রশ্নে কিন্তু জ্ঞানমূলক যে প্রশ্ন আসে, তোমরা দেখেছো এসএসসিতেও তোমরা প্রশ্ন সলভ করে এসেছো। তো প্রশ্ন সলভ করতে যে তোমরা দেখছো যে
সৃজনশীল প্রশ্নের যে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্ন থাকে, 1 নম্বরের এই প্রশ্ন থেকে কিন্তু অনেক সময় কবি পরিচিতি থেকে কিন্তু সরাসরি প্রশ্ন আসে। কেমন প্রশ্ন? যেমন পরীক্ষায় জাস্ট সিম্পল একটা প্রশ্ন আসলো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে যে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? এখন ভাই তুমি আমাকে বলো তো, এই যে প্রশ্নটা এবং এই প্রশ্নের যে উত্তরটা, এইটা যদি তোমার জানা না থাকে, এনিহাও তুমি জানো না, একজন মানুষের জন্মসাল তুমি কি কখনো আন্দাজে লিখতে পারবা? তুমি বলো তো ভাইয়া, কখনোই কিন্তু পারবা না। আর যেহেতু পারবা না, তোমার জন্য আমার একটাই পরামর্শ থাকবে ক্লাসের শুরুতে, সেটা হচ্ছে তোমার টেক্সট বুকের যে কয়জন কবি আছেন প্রত্যেকটা কবির যে জন্মসাল এবং মৃত্যুসালটা আছে তুমি সুন্দর করে একেবারে মুখস্থ করে রাখবা। এবং এক্ষেত্রে আমি তোমাদের ছোট্ট করে একটা পরামর্শ দিয়ে রাখি, পারলে পরামর্শটা শুনতে পারো। শুনতে পারো মানে শোনা উচিত। সাপোজ তোমার, আমি ধরে নিচ্ছি কবিতায় যে কয়জন কবি রয়েছেন, কাজী নজরুল ইসলাম রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, জসীমউদ্দিন রয়েছেন এবং অন্যান্যরা রয়েছেন। তো ওনাদের জাস্ট তুমি একটা কাজ করতে পারো এরকম, অ্যাজ ইউজুয়াল মনে করো জাস্ট একটা একেবারেই, আমি ধরে নিচ্ছি একেবারেই একটা ব্ল্যাঙ্ক পেজ, যেমন সাদা পেজ, তুমি সাদা পেজে জাস্ট এখানে এখানে জাস্ট এই একটা কলাম করলে, এই কলামে মনে করো লিখলে যে কবির নাম, কবির নাম বা কবিদের নাম সুন্দর করে লিখলে। তারপরে তুমি এখানে লিখলে জন্ম, সুন্দর করে লিখলে, একটা কলাম হলো। তারপরে লিখলে মৃত্যু। তো এই যেমন কাজী নজরুল ইসলামকে নিয়ে বলা হচ্ছিল, নজরুল ইসলাম মনে করো জন্ম 1899, মৃত্যু হচ্ছে 1976। এটা মনে করো যে আমি একটু দ্রুত লিখে দিচ্ছি নজরুল। তারপর আমি লিখলাম রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হচ্ছে 1861 খ্রিস্টাব্দের 7ই মে 25শে বৈশাখ 1268, আর মৃত্যু হচ্ছে 1941। তারপরে তুমি যার নাম বলো না কেন, আমার বাংলাদেশে যত কবি রয়েছেন মোটামুটি ভাবে সবার জন্ম এবং মৃত্যুসাল আমার মুখস্থ। তো এরপরে লিখলাম জসীমউদ্দিন, জসীমউদ্দিন শর্টকাটে লিখলাম 1903 1976। তো দেখো এই জাস্ট তিনটা দিয়েই আমি কি বুঝাচ্ছি, এই তিনটা দিয়ে এটাই বুঝাচ্ছি আমাদের ছেলে মেয়েদের কি হয় জানো, এই জন্ম এবং মৃত্যুসাল পড়তে যে মানে গায়ে জ্বর চলে আসে এবং বলে কি ভাই ওইটা পড়ে আসছে এটা মনে নাই, ওইটা পড়ে আসছে এটা মনে নাই। তুমি জাস্ট এই শর্টকাটটা একটু চিন্তা করো তো, আমি কি বললাম এতক্ষণে, জাস্ট একটা খাতার একটা পেজে তুমি সুন্দর করে তোমার যে কয়জন কবি আছে জাস্ট একটা পাতায় সুন্দর করে লিখে তুমি জাস্ট তোমার পড়ার টেবিলের সামনে বা তোমার পড়ার ঘরে বা যে কোনো একটা জায়গায় জাস্ট এটা দেয়ালে লাগিয়ে রাখো, বা দেয়ালে না লাগাও, জাস্ট তুমি খাতায় লিখে রাখো। মাঝে মাঝে সপ্তাহে 2-1 দিন দেখো, দেখবা দেখতে দেখতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সো এর দ্বারা কি বলতে চাচ্ছি, এই কঠিন জিনিসকে কিন্তু এভাবে সহজ করা যায় যদি তুমি চাও। আর যদি তুমি বলো যে ভাই আমার দরকার নাই ভাই, এত পড়ে কি হবে, পড়ে কেউ কোনোদিন বড় লোক হয়েছে? আমাদের সময় আমার বলতো ফাজলামো করে যে আরে এত লেখাপড়া করে কি হবে, এত পড়ার দরকার নেই। তো এই পড়ার দরকার নেই যদি এই চিন্তা ভাবনা থাকে, তাহলে সত্যি কথা বলতে খেয়াল করে দেখবা কিছুই দরকার নেই। আর যদি মনে করে দেখো যে না আসলে আমার ভালোভাবে পড়তে হবে, তাহলে ভাই এইরকম সিস্টেম করে টেকনিক করে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, চলো আমরা কাজী নজরুল ইসলামের যে কবি পরিচিতি আছে খুব সুন্দর করে তোমাদের যে সাহিত্যপাঠ বইটা রয়েছে টেক্সট বই, টেক্সট বইয়ের কবি পরিচিতি খুব সুন্দর করে পড়বা। জ্ঞানমূলক প্রশ্ন সরাসরি অন্তত 2-3টা প্রশ্ন আসবে কিন্তু এই কবি পরিচিতি থেকে, কথা বুঝতে হবে কিন্তু। 2-3টা প্রশ্ন তার মানে এই না সব হচ্ছে কাজী নজরুল থেকে 2-3টা প্রশ্ন আসবে। দেখা গেল টোটাল প্রশ্নের মধ্যে 2টা বা 3টা প্রশ্ন কবি পরিচিতি থেকে বোর্ড পরীক্ষায় দেখা যায়। আমাদের লক্ষ্মী লক্ষ্মী ছোট ভাই বোনেরা তারা পড়েন না এবং পরীক্ষার হলে যে উত্তর করতে পারেন না। খুব সহজ করে একটা প্রশ্ন আসলো জাস্ট এরকম যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর 1917 সালে তিনি বাঙালি পন্টনে সৈনিক হিসেবে যোগদান করেছিলেন এবং তিনি করাচি চলে যান। এই যে খুব সিম্পলি প্রশ্নটা আসতে পারে, কাজী নজরুল ইসলাম কত সালে
বাঙালি পল্টনে যোগদান করেছিলেন 1917 সালে। তুমি আমাকে বলো তো ভাই, যদি এটা তোমার কবি পরিচিতি ভালোভাবে পড়া না থাকে, আন্দাজে উত্তর করতে পারবা? এটা কি আন্দাজে উত্তর করার জিনিস কিনা? একটুও না। দ্যাটস এটা ভালোভাবে কবি পরিচিতি পড়তে হবে। আর একটা কথা আমরা মনে রাখবো, যারা আজকের ক্লাসে প্রথম, তোমাদের উদ্দেশ্যে বলছি, আর ইতিপূর্বে যারা আমার ক্লাস করেছো, আমি মনে হয় তোমাদেরকে এ পর্যন্ত খুব কম ক্লাসই নিয়েছি, হাতে গোনা 2-3টা নিতে পারি, মানে আমার যতটা মনে পড়ছে। আর বাংলা প্রথম পত্র মনে হয় অনেকদিন নেই না, তাই তো? জাস্ট তোমাদেরকে একটা পরামর্শ দেই, এটা মেহেদির বলার কথা, তারপরও মেহেদির মতো বলেছে, আমি আমার মতো বলি। সেটা হচ্ছে যে, যে কোনো কবির যে কবি পরিচিতির মধ্যে যে সাহিত্য কর্মটা রয়েছে, একজন কবি, একজন লেখক, তিনি সারা জীবন ধরে শত শত ঘন্টা, হাজার হাজার দিন অপেক্ষা করে না, তিনি বিনিয়োগ করে হচ্ছে এই লেখনী লিখে গিয়েছেন। অর্থাৎ একজন কবির সারা জীবনের এই যে সাহিত্যকর্ম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে তোমরা যারা 2 বছর পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাচ্ছ, তোমাদের জন্য আজকেই ক্লিয়ার করে দিই, অ্যাডমিশন টেস্টে সাহিত্যকর্ম থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে মিনিমাম। সুতরাং এখন থেকে যদি ভাই এগুলো না পড়ো, তাহলে কিন্তু সত্যি কথা বলতে তুমি আটকে যাবে অ্যাডমিশন টেস্টে। এবং দেখো, আমি একটা কথা সবসময় বলি যে, একটা স্টুডেন্ট যদি ইন্টারমিডিয়েট লেভেল ভালোভাবে পড়াশোনা না করে আসে, সে কখনোই অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে না। এটা একেবারেই 100% সত্যি কথা। সো তোমাকে এখন ইন্টারমিডিয়েট লেভেলে ভালোভাবে পড়তে হবে। সেটা হতে পারে ফিজিক্স, হতে পারে কেমিস্ট্রি, হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ, নো ম্যাটার্স, বাট ভালোভাবে পড়তে হবে। পরীক্ষায় প্রশ্ন এসেছে একাধিকবার যে কুহেলিকা এটা কি? এখন ভাই, তোমার যদি ভালোভাবে পড়া না থাকে, তুমি বলো তো, তুমি কি বলতে পারবে যে কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত একটা উপন্যাস, নাটক, নাকি প্রবন্ধ? তোমাকে ভালোভাবে পড়তে হবে যে কুহেলিকা হচ্ছে একটা উপন্যাস। এবং তুমি পড়তে যে, তুমি ভাই তোমার মতো করে শর্টকাট টেকনিক তৈরি করে ফেলবা। আমি যতই বলি না কেন, ছেলে মেয়ে আমার কথা শোনে না, তারপরও আমার দায়িত্ব বলা, আমি বলে দিই। এই যেমন এই 3টা উপন্যাস পড়তে যে তুমি সুন্দর করে একটা শর্টকাট টেকনিক তৈরি করে ফেলতে পারো। যেমন আমি বললাম, বা মৃকু, বাদন হারা মৃত্যু ক্ষুধা কুহেলিকা। এখন আমি বলছি না যে এই শর্টকাটটা তুমি ফলো করো, জাস্ট আমি বলছি তুমি তোমার মতো করে শর্টকাট তৈরি করে ফেলো। আমাদের ছেলে মেয়েদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি দেখা যায় যে তারা অন্যের তৈরি করা শর্টকাট ঠোঁটস্থ করে। দিস ইজ ভেরি সুইসাইডাল ফর অল দ্য স্টুডেন্টস। তুমি আরেকজনের শর্টকাট তৈরি করা জিনিস কেন পড়বা ভাই? তুমি তোমার শর্টকাট তৈরি করে ফেলো। তা না হলে পরীক্ষার হলে যে ওই অন্যের তৈরি করা শর্টকাট, এটা তোমার বেশি মনে থাকবে না। ইউ উইল বি টোটালি এ পাজলড পারসন দ্যাট টাইম। একেবারে বিভ্রান্ত হয়ে যাবা। আমি কি বোঝাতে পারছি ভাই? জাস্ট তোমরা তোমাদের মতো করে পড়বা। তো জাস্ট আমি এক্ষেত্রে একটা কথাই বলি, কাজী নজরুল ইসলামের যে সাহিত্যকর্ম রয়েছে খুবই ইম্পর্টেন্ট সবগুলো। তবে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কাব্যগ্রন্থ বা কাব্য, যাই বলি না কেন, উপন্যাস, তারপরে হচ্ছে গল্প এবং নাটক, খুব ইম্পর্টেন্ট। মানে আসলে এভাবে বলা উচিত না, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো। দেখা গেল প্রবন্ধ থেকে এবার পরীক্ষায় প্রশ্ন আসলো। এই দেখো জীবনী গ্রন্থ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থের উপর তিনি লিখেছেন মরু ভাস্কর। বুঝতে পেরেছো? তো এগুলো আসলে একটু ভালোভাবে পড়ে যাবা, কেননা কখন কোনটা কোন কাজে লাগে বলা যায় না। আর অ্যাডমিশন টেস্টের জন্য তো পত্রিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক 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 গুরুত্বপূর্ণ। পরীক্ষায় সিম্পলি, এটা বিসিএস পরীক্ষায় একাধিকবার প্রশ্ন আসছে, ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভবিষ্যতে বিসিএস ক্যাডার হতে হবে নাকি? তো এখন তুমি এই কবি পরিচিতিটা ভালোভাবে পড়ে যাও, দেখবা যে অ্যাডমিশন টেস্ট বিসিএস এ একবার সহজ লাগবে সবকিছু। সো যে কথাটা বলছিলাম, আমরা কবি পরিচিতি খুব সুন্দর করে পড়বো এবং কবি পরিচিতির সাহিত্যকর্মগুলো সুন্দর করে পড়বো। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে তিনি 1960 সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন। এছাড়া তিনি জগত্তারিণী পদক, 21শে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। এবং এই যে মৃত্যুটা আমরা মনে রাখবো, 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এবং মূলত মৃত্যুবরণ করেছিলেন ঢাকার পিজি হাসপাতালে। তো আমার মনে হয় যে আমরা কবিতাটা
এখন পাঠে চলে যাব এবং এই যে কবি পরিচিতি নিয়ে যেটুকু কথা বললাম আমার কেন জানি মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাচ্ছি। আমি বলেছি জন্ম মৃত্যুগুলো সুন্দর করে মনে রাখবা, কবি পরিচিতি সুন্দর করে পড়বা, এবং আমি বলেছি মোস্ট ইম্পর্টেন্টলি কবি পরিচিতির মধ্যে সাহিত্যকর্মগুলো একেবারেই সুন্দর করে পড়তে হবে। এক্ষেত্রে আমি জানি ভাইয়া তোমাদের অনেকের মনের মধ্যে জিজ্ঞাসা আছে, তোমরা অনেক সময় অনেক কথা বলো যে ভাইয়া আমার তো মনে থাকে না, আমি কি করব। দেখো ভাই একটা সত্যি কথা বলি, তোমার যে মনে থাকে না এটাই স্বাভাবিক। তুমি যদি মনে করো যে তুমি আজকে পড়ে এক সপ্তাহ পরে তোমার এটা মনে থাকবে, তাহলে ধরে নিবা যে তুমি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ না, তুমি পাগল হয়ে গেছো। পৃথিবীর কোনো মানুষ এইভাবে মনে রাখতে পারে না, এটাই সত্যি, বিশ্বাস করো। কেননা পড়া হচ্ছে জাস্ট এক ধরনের ইনফরমেশন। তুমি যত মাথার মধ্যে ইনপুট দাও তখন আগের তথ্যগুলো আস্তে আস্তে মুছতে থাকে। সো বেটার কি জানো, বারবার এটা রিভিশন দেওয়া, বারবার বারবার পড়া। তুমি কাজী নজরুল, রবীন্দ্রনাথের কবি পরিচিতি যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তুমি জাস্ট একটা কাজ করো না, তুমি জাস্ট প্রতিদিন না হোক সপ্তাহে 1 দিন 2 দিন করে 10 মিনিট করে একটু দেখে নাও, দেখবা যে মাথায় আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এখন তুমি আজকে পড়ে আর 6 মাস পরে যে পড়বা আর যদি বলো যে ভাই আমার কিছু মনে থাকে না, এইটা কিন্তু ভাই মেনে নেওয়া যাবে না। বুঝতে পারছো? থ্যাংক ইউ। সো চলো তাহলে আমরা সুন্দর করে কবিতাটা বোঝার চেষ্টা করি। যারা আজকে প্রথমবারের মতো বিদ্রোহী কবিতাটা একেবারে প্রথমবারের মতো আমার কাছে পড়বা, আমার কাছে শুনবা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এখনই টেক্সট বইটা বের করো। বইটা বের করে আমি যেভাবে যেভাবে বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে সেইভাবে বইয়ে মার্ক করে রাখো, পারলে কলম দিয়ে, পারলে পেন্সিল দিয়ে। আর যদি বই না থাকে খাতা বের করো, খাতা বের করে সুন্দর করে লেখো। আমার ক্লাসে যদি এই কবিতা বুঝতে না পারো, বই পড়ে জীবনেও বুঝতে পারবা না, সোজা কথা। কেননা আমি একেবারে আঙুল ধরে ধরে আঙুল দিয়ে বুঝিয়ে দিব যে এটাই। বুঝতে পারছো? এবং তোমরা তো আমাদের বিভিন্ন গ্রুপে কানেক্টেড আছো। তোমরা আজকের ক্লাসটা পরবর্তীতে যদি আজকের ক্লাসের টপিক নিয়ে কারোর মধ্যে কোনো প্রকার কনফিউশন থাকে যে ভাই আমি এটা বুঝিনি ওইটা বুঝিনি আর একটু বুঝায় দেন এটা সেটা, তোমরা এই যে আমাদের শিখবো জিতবো গ্রুপটা আছে, তোমরা হচ্ছে একাডেমিক প্রোগ্রাম এইচএসসি 26 ক্লাস 11 ফেসবুকে এই গ্রুপে কানেক্টেড আছো, সেখানেও সাথে সাথে পোস্ট করবা যে ভাই আপনি এত বাজে পড়াইছেন, কিচ্ছু বুঝি নাই, তাড়াতাড়ি এটা বুঝাই দেন। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। চলো তাহলে আমরা কবিতাটা শুরু করি। দেখো আমি ধরে নিচ্ছি আমি এই কবিতাটা এখন একবারও পড়িনি। আমার তাহলে এখন প্রথম কাজ কি? কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো। আমার প্রথম কাজ হচ্ছে একটা কবিতা পড়ার আগে ওই কবিতার যে মূল ভাব বা মূল বক্তব্যটা আছে, তোমাদের উচিত হবে ওই মূল ভাব বা মূল বক্তব্যটা একেবারে কবিতার শেষে থাকে, দেখবে শব্দার্থ বা টিকার পরপরই থাকে। ওই মূল ভাব বা মূল বক্তব্যটা একটু সুন্দর করে পড়ে আসো। পড়ার পরে তুমি আস্তে আস্তে এবার কবিতার মধ্যে ঢোকো। এবার কবিতা পড়তে যেয়ে দেখলে যেমন এই স্লাইডে যে শব্দগুলো দেখাচ্ছে, ওরে বাবা, এখানে মিনিমাম 10টা শব্দ আছে যে 10টা শব্দের অর্থ আমি জানি না। হতেই পারে এবং তার থেকে বেশি ছাড়া কম, সমস্যা নেই ভাইয়া, বিশ্বাস করো। তুমি ভাবো যে ভাইয়া আমি পারি না, আমি জানি না, তার মানে মনে হয় আর সবাই জানে, মানে আমি কি বলবো, আমি আমি শুধু জানি না। বিশ্বাস করো ভাই, বিষয়টা এরকম না। মানে একটা কথা মনে রাখবা, তুমি যা জানো না, তুমি যে পারো না, তোমার আশেপাশে যে ফ্রেন্ডস রয়েছে যারা আছে তারাও ওই রকমই পারেই না, জানে না। এখন তাহলে কথা আসতে পারে ভাই ওরা কি করে পারে? ওরা ওইটা পড়ে, ওখানে একটু সময় দেয়, সময় দিতে দিতে একটা পর্যায়ে একটা ডেভেলপমেন্টের একটা প্রসেসে চলে আসে। বুঝাতে পেরেছি? সো যেমন আমি ধরে নিচ্ছি এই কবিতাটা পড়তে যে আমি কিছু শব্দ পাচ্ছি যে শব্দের অর্থ আমি আমি কেন আমার 14 গোষ্ঠীতে কেউ জীবনেও শোনেনি। তাহলে আমি কি করব? আমি আস্তে আস্তে কবিতাটা পড়া শুরু করব এবং যে শব্দে আটকিয়ে যাব সাথে সাথে দেখবা কবিতার শেষে বা গল্পের শেষে খুব সুন্দর করে অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে। আছে কিনা? অবশ্যই আছে। ওই শব্দার্থের সাথে সাথে চলে যাওয়া, যে
ওই শব্দের অর্থটা একটু সুন্দর করে জেনে আসো, জেনে এসে তারপরে ধীরে ধীরে কবিতাটা পড়ার চেষ্টা করো। আমি কিন্তু কবিতা পড়ার টেকনিক কিন্তু সুন্দর করে শিখিয়ে দিলাম। এই থিওরি, এই রুল মেনটেন করে তুমি যদি কবিতা পড়তে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভবিষ্যতে কোনোদিন কোনো কবিতা পড়তে যেয়ে তুমি আর বিরক্ত হবা না। আমি আবারও বলছি, প্রথমে মূল ভাব পড়লাম, তারপর কবিতায় ঢুকলাম, কবিতায় ঢুকে যখন যে শব্দে আমি সমস্যা ফেস করছি সাথে সাথেই শব্দার্থে যাব, শব্দার্থ দেখে এসে কবিতাটা আস্তে আস্তে পড়ব। আমি কিন্তু বারবার বলছি কবিতা সবসময় ধীরে ধীরে পড়তে হয়। কবিতা যত দ্রুত পড়বা, ও ধরে নাও তোমার ওটা কোনো পড়াই হচ্ছে না, ও জাস্ট তুমি টাইম পাস করছো। চলো তাহলে আমরা ধীরে ধীরে কবিতাটা পড়া শুরু করি। বলবীর বল উন্নত মম শির। ধরে নিচ্ছি প্রত্যেকটা শব্দের অর্থ আমি এখন জানি, আমি শির শব্দের অর্থ জানি না। শির শব্দের অর্থ হচ্ছে মাথা বা মস্তক। বলবীর বল উন্নত মম শির। কবি নিজেকে এই মুহূর্তে এইখানে একজন বীর পুরুষ, একজন সাহসী পুরুষ হিসেবে নিজে বলছেন আমার শির বা আমার মাথা, আমার মস্তিষ্ক সবসময় উন্নত। এই উন্নত মানে কি? উন্নত জামা কাপড়, উন্নত জুতা তা না। এই উন্নত মানে হচ্ছে যে কোনো অন্যায়, যে কোনো অবিচার, যে কোনো শোষণ, শাসনের বিরুদ্ধে আমার মাথা সবসময় একেবারেই কি থাকে? দুর্বিনীত। সবসময় আমার বলিষ্ঠ কণ্ঠে আমি সামনে এগিয়ে যাই এবং বলিষ্ঠ কণ্ঠ ধারণ করে যে কোনো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। ওকে? শির নেহারি আমারই, নত শির ওই শিখর হিমাদ্রির। দেখো কেন কঠিন লাগে। এবার ধরে নিচ্ছি আমি তোমার মতোই, আমি ভাইয়া এই কবিতা জীবনেও পড়িনি। তাহলে আমি এখন কি করব? যে আমি এই নেহারি শব্দের অর্থ জানি না। নেহারি শব্দের অর্থ যেহেতু আমি জানি না, আমি সাথে সাথে আমি শব্দার্থ বা টিকায় চলে যাব। শব্দার্থ বা টিকায় যে সাথে সাথে নেহারি শব্দের অর্থ দেখে আসব। নেহারি শব্দের অর্থ দেখতে যে আমি দেখলাম, নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে। প্রত্যক্ষ করে। আমারই মানে আমার, নতশির ওই শিখর হিমাদ্রির। হিমাদ্রি মানে হচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বতের যে সর্বোচ্চ চূড়া এভারেস্ট শৃঙ্গ, সেটার কথা বলা হচ্ছে। শিখর মানে হচ্ছে শীর্ষ স্থান। যারা এই কবিতাটা যাদের কাছে কঠিন লাগে, আজকে সুন্দর করে মনোযোগ দিয়ে একটু কষ্ট করে হলেও কবিতাটা শোনো। আশা করছি এই জীবনে আর কোনোদিন কঠিন লাগবে না। মনোযোগ দিতে হবে, পড়ারটাই পড়লে হবে না। যদি তোমার মনোযোগ না থাকে ভাই, আমি রিকোয়েস্ট করব তুমি ক্লাসটা অফ করে তুমি ঘুমাও বা অন্য কাজ করো, বাট ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইমস। আমি ভাই খুব সোজা সাপটা কথা বলার মানুষ, কেননা শুধু ক্লাসে বসে থাকলাম, ক্লাসে মনোযোগ নাই, ওই পড়ে লাভ নাই আসলে। বুঝতে পেরেছো ভাইয়া? আমি তোমাদের ভালো চাই, এই জন্যই বললাম মনোযোগ দাও। শির নেহারি আমারই। কবি বলছেন আমার উন্নত মাথা, উন্নত শির, উন্নত মস্তিষ্ক, আমি যে দুর্বিনীত নই, আমাকে দেখে নতশির ওই শিখর হিমাদ্রির, হিমালয় পর্বতের মতো সর্বোচ্চ চূড়া অধিকারী যে পাহাড়, সে পর্যন্ত নতশির করেছে, অর্থাৎ আমার সামনে এসে নত হয়েছে। বোঝার চেষ্টা করো কবি তাহলে নিজেকে কি এমন বলছেন যার জন্যে পৃথিবীর সর্বোচ্চ চূড়া হিমালয় পর্বত বা হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া এভারেস্ট শৃঙ্গ, সে পর্যন্ত কবির সামনে এসে একেবারে নত হয়ে যাচ্ছে। বোঝাতে পেরেছি? তাহলে নিশ্চয়ই কবির মধ্যে কবি এমন কোনো বিষয় ধারণ করেন যেটা দেখে হিমালয় পর্বতের মতো পর্বত যে একেবারে অবনত হয়েছে, যে একেবারে নত হয়েছে কবির সামনে। তাহলে হিমালয় পর্বতের মতো পর্বত যদি কবির সামনে এসে নত হতে পারে, তাহলে আম জনতা, আম পাবলিক এগুলো তো কিছুই না।
আমি কি বোঝাতে পারছি? দেখো একটা কথা তোমাদের বলি, যে কোনো কবিতা, যে কোনো গল্প, যে কোনো উপন্যাস, দেখবা কবিরা লিখতে যে অনেক সময় অনেক চরিত্র নিয়ে আসেন, অনেক কিছু কল্পনা করেন, অনেক কিছু রূপক হিসেবে এখানে তুলে ধরেন। এটার কারণ কি ভাইরা জানো? এটার কারণ হচ্ছে যে এটার মাধ্যমে একটা বার্তা দেওয়া, একটা কিছু বোঝানো। হিমালয় পর্বত জীবনে এসে কি কোনো ব্যক্তির সামনে ভাইয়া মাথা নত করবে তুমি বলো? জীবনেও কিন্তু করবে না। কিন্তু তারপরেও কবি কেন এটা বলেছেন? কবি এই জন্যে বলেছেন, তিনি এখানে রূপক অর্থেই হিমালয় পর্বতকে এনেছেন। জাস্ট এটাই। মানে এই জিনিসটা এইভাবে বুঝতে হবে। তুমি যদি এইভাবে বলে কি নজরুলের সামনে হিমালয় পর্বত এসে মাথা নত করছে, বাবা রে, নো, এভাবে না। কবি কি বোঝাতে চেয়েছেন এটাই বুঝতে হবে। বোঝাতে পেরেছি আমি? থ্যাংক ইউ। তারপর কবি বলছেন, দেখো আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। কবি নিজেকে বলছেন আমাকে দমায় রাখা যাবে না, আমি দুর্বিনীত, আমি কোনোদিন কারো সামনে অবনত হব না। তারপর বলছেন আমি নৃশংস। নৃশংস মানে যে সবসময় খারাপ তা কিন্তু না, মনে রাখতে হবে। ভালো কাজের জন্য তুমি যদি কোনো নৃশংস কাজ করো সেটা খারাপ কিছু না। আর আমরা সবাই জানি ভালো কাজের জন্য কেউ নৃশংস কিছু করে না। মানে কবি এখানে বলছেন ভালোর জন্য আমি দুর্বিনীত, আমি চিরদুর্দম, আমি নৃশংস হতেই পারি। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোন মানে কি? সাইক্লোন মানে ঘূর্ণিঝড়, এটা আমি ধরে নিচ্ছি আমরা জানি। এইবার বলছে মহাপ্রলয়ের আমি নটরাজ। এই নটরাজ শব্দের অর্থ কি? নটরাজ শব্দের অর্থ হচ্ছে মহাদেব, বা মহাদেবের আরেকটা নাম যদি শিব বলি সেটাও ভুল হবে না, মহাদেব বা শিব। এবার তাহলে কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ কেন বলছেন? দেখো বিদ্রোহী কবিতাটা লিখতে যে, তোমরা এটা অনেকেই জানো না, কাজী নজরুল ইসলাম কিন্তু সেই সময় ব্রিটিশ শাসক যারা ছিলেন তাদের রোষানলে পড়েছিলেন। অ্যাট দ্য সেম টাইম, এটা অনেকেই জানে না, এই কবিতাটা লিখতে যেয়ে কিন্তু তাকে অনেকেই বলেছিলেন যে এ মনে হয় নাস্তিক, এ মনে হয় কোনো ধর্মকর্ম মেনে গুনে চলে না। কেননা একটা কবিতার মধ্যে তিনি হিন্দু পৌরাণিক অনেক কাল্পনিক চরিত্র এখানে এনেছেন। কিন্তু তিনি যে শুধু হিন্দু পুরাণের কথা এখানে এনেছেন তা না, গ্রিক মিথোলজির কথা বলেছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি পুরাণের কথা বলেছেন, তিনি কোরআন শরীফের কথা বলেছেন, তিনি ইস্টাফিলের সিঙ্গার কথা বলেছেন। অর্থাৎ অনেকগুলো চরিত্র তিনি এখানে ধারণ করে বা চরিত্রে রূপায়ণ করে তিনি বোঝাতে চেয়েছেন। এখন মহাভারতের কোনো চরিত্র তিনি এনেছেন, রামায়ণের চরিত্র এনেছেন, পুরাণের চরিত্র এনেছেন, তার মানে যদি একজন ব্যক্তিকে আমরা বলি যে তিনি নাস্তিক বা তিনি কিছু মানেন না, তিনি ধর্মকর্ম পালন করেন না, তাহলে কিন্তু এটা আমার মনে হয় বলা উচিত হবে না। বরং আমাদের উচিত হবে এই কবিতাটা লিখতে যে তিনি দেখো কত চরিত্র এনে আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন। তার মানে এই চরিত্র সম্পর্কে জানতে বুঝতে তাকে কত পড়াশোনা করতে হয়েছে, কত কিছু জানতে হয়েছে। কাজী নজরুল ইসলামের তোমার মতো এরকম একটা এসএসসি পাশের সার্টিফিকেটও ছিল না, বাট তার লেখা পড়লে বোঝা যায় তার লেখার গাঁথুনি, তার জানার গভীরতা। তোমরা শুনে অবাক হয়ে যাবা, এই বিদ্রোহী কবিতার উপরে পিএইচডি করে, রিসার্চ করে শত শত মানুষ ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। আর আমরা হচ্ছে মূর্খ, মাথায় কিছু নাই, আমরা বলি কি হ্যাঁ এই কবিতার মধ্যে হিন্দুদের কথা বলা হয়েছে, এর কথা বলা হয়েছে, এটা সেটা আরো কত কিছু। ভেরি ব্যাড। এই কবিতাটা হচ্ছে একমাত্র কবিতা যে কবিতাটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক চেতনা থেকে লেখা, এবং এই কবিতার মাধ্যমে তৎকালীন সময় এই কবিতাটা লেখা হয়েছিল মূলত, সবাই জানো যে 1922 সালে। 1922 সালে তখন কি ব্রিটিশ সরকার ক্ষমতায়, ব্রিটিশ শাসনের কে তিনি একেবারে নাড়িয়ে দিয়েছিলেন এই একটা কবিতা লিখে। কারণ কি জানো, এই কবিতার মাধ্যমে তিনি মূলত ওই যে ব্রিটিশ সরকার যারা ছিল না তাদেরকে বুঝাতে চেয়েছিলেন যে বেটা তোরা খারাপ, তোরা হচ্ছে যত ধরনের আকাম কুকাম করতেছিস, তোরা হচ্ছে মানে এত খারাপ যে তোদের জন্য আমি কবিতাটা না লিখে পারলাম। বোঝাতে পেরেছি কথাটা? সো
কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলা সাহিত্যে একমাত্র কবি যিনি আশেপাশে ঘটে যাওয়া সকল অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার সব কিছু তিনি তার লেখনীর মাধ্যমে ধারণ করেছেন এবং সেই লেখার মাধ্যমে তিনি তৎকালীন সময়ের যারা শাসক গোষ্ঠী ছিলেন তাদেরকে বোঝাতে চেয়েছেন এবং সেই লিখতে যে তিনি হিন্দু বলো, খ্রিস্টান ধর্ম বলো, ইসলাম ধর্ম বলো, সকল ধর্মের বিভিন্ন শক্তিশালী চরিত্র তিনি সামনে এনেছেন। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? থ্যাংক ইউ। আমি মহাপ্রলয়ের আমি নটরাজ, এই নটরাজ মানে হচ্ছে মহাদেব বা শিব। বিষয়টা একটু ক্লিয়ার করি। তোমরা এটা অনেকেই জানো যে এই পৃথিবী সৃষ্টির সময় এক ধরনের ধ্বংস হয়েছিল, ধ্বংসের মাধ্যমে কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়। এটা জাস্ট যে যার বিশ্বাস নিয়ে থাকুক, আমরা ওইদিকে যাব না, তবে সাধারণত ইঞ্জিনিয়ার এরকম একটা কথা কিন্তু আমরা সবাই জানি। তো এই ধ্বংসের সময় যে মহাপ্রলয় হয়েছিল, সেই মহাপ্রলয়ের সময় এই মহাদেব বা শিব তিনি কিন্তু বেশ শক্তিশালী একটা রূপ ধারণ করেছিলেন। এইখানে কবি নিজেকে বলছেন যে মহাপ্রলয়ের আমি নটরাজ, আবার বলছেন আমি সাইক্লোন। তার মানে বুঝতে পারছো, কবি নিজেকে আবার বলতেছে আরে বেটা আমি ঘূর্ণিঝড়, আবার বলতেছে আমি সবকিছু ধ্বংস করে দিব, আবার বলছেন আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। পৃথ্বীর মানে কি? পৃথ্বীর মানে পৃথিবীর। অর্থাৎ তিনি বলছেন আমি মহাভয়। ইয়েস, আমি তাহলে কবি বলছেন আমি মহাভয়। কবি কাদের জন্য তাহলে ভয়? কবি ওই ব্রিটিশ শাসকদের জন্য ভয়, কবি ওই সকল অত্যাচারীর জন্য ভয় হিসেবে নিজেকে এখানে আবির্ভূত করেছেন। কবি কাদের জন্য ভয়? যারা আকাম কুকাম করছেন তাদের জন্য। আর তাদের জন্য কবি কি করবেন? আমি এই পৃথিবীর জন্য তাদের জন্য অভিশপ্ত করে তুলব। তারপর বলছে আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। কবি বলছেন আমাকে দমায় রাখা যাবে না, আমি যেভাবে হোক সবকিছু ভেঙে চুরে চুরমার করে ফেলবো। এখন এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? তিনি ভালো কিছুকে ভেঙে চুরে চুরমার করবেন নাকি খারাপ কিছুকে ভেঙে চুরে চুরমার করবেন? তিনি অবশ্যই খারাপ কিছুকে ভেঙে চুরে চুরমার করবেন। কনসেপ্ট ক্লিয়ার? থ্যাংক ইউ। দেখো আমরা কিন্তু মাত্র কবিতার 7 থেকে 8 লাইন পড়লাম। তুমি যদি প্রত্যেকটা লাইন বাই লাইন ভাইয়া এইভাবে বুঝে বুঝে পড়ো, তাহলে আশা করা যায় জীবনেও কবিতা পড়তে তোমার বিরক্তি লাগবে না। আমি একটুখানি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি 1 মিনিটের জন্য। ভাইয়া একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, এই যেটুকু এতক্ষণ বুঝালাম তোমরা কি একটু হলেও বুঝতে পারছো? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, খুব কি কঠিন লাগছে, খুব বিরক্ত লাগছে কবিতাটা পড়তে? যে জাস্ট কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও। কেমন লাগছে? খুব কঠিন, খুব বিরক্তিকর? আমি দুর্বার, দুর্বার মানে কি? যাকে দমন করা যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইভাবে পড়বা, বুঝে বুঝে পড়বা, দেখবে একটা সময় তুমি আমার থেকেও ভালো বুঝাতে পারবা। আমি কিন্তু ভালো বুঝে সেটা বলতেছি না, জাস্ট ওই যেটুকু কাজ চালানোর মতো সেটাই। জাস্ট আমার মনে হয় যে তুমি এর থেকেও ভালো পারবা, জাস্ট হচ্ছে নিজে একটু মনোযোগ দিয়ে পড়ো আর কি। ওকে ওকে। সো ছোট্ট করে আবার আমরা কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি এবং কবিতার পরবর্তী লাইনে আমরা চলে যাচ্ছি। মনোযোগ দিয়ে শোনো, আশা করছি সব কিছু সহজ হয়ে যাবে। হ্যাঁ, একজন বলছে আব্দুল্লাহ নামক যে ভাই এভাবে পড়লে তো সারাদিন লাগবে। ইয়েস, একটা কবিতা সারাদিন ধরে পড়ে যদি বোঝা যায় এবং পরীক্ষায় অ্যান্সার করা যায়, আমার মনে হয় সেটাই ভালো। তবে সত্যি কথা বলতে ভাইয়া সারাদিন লাগে না, এটা সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে বুঝতে। ওকে, সো তারপরে দেখো আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। কবি নিজেকে অনিয়মের সাথে সম্পর্ক করে বলছে আমি উচ্ছৃঙ্খল। তারপর বলছে আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। কবি নিজেকে টর্পেডো হিসেবে তুলনা করেছেন। টর্পেডোটা কি? টর্পেডোটা হচ্ছে, তোমরা মনে হয় দেখেছো সাবমেরিন বলে এক ধরনের কি আছে বলো তো, এটা একদম একদম সমরাস্ত্র। এবং যদি বলি একেবারে এটা হচ্ছে পানির নিচ দিয়ে কিন্তু চলে। পৃথিবীতে যারা একটু শক্তিশালী রাষ্ট্র, প্রায় প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু সাবমেরিন রয়েছে।
শক্তিশালী কি? বাংলাদেশে তো সাবমেরিন রয়েছে, বাংলাদেশে 2টা সাবমেরিন আছে। তো যাই হোক, এই সাবমেরিন থেকে যে মাইন ছোড়া হয় সেটার নাম হচ্ছে টর্পেডো। বুঝতে পেরেছো? এবার কবি আবার নিজেকে বলছেন আমি ভীম, ভাসমান মাইন। ভীমকে, ভীম হচ্ছে মহাভারতের চরিত্র। মহাভারতের পঞ্চ পাণ্ডব অর্থাৎ 5 ভাইয়ের এক ভাই, মূলত দ্বিতীয় ভাই হচ্ছে ভীম। এবং ভীম হচ্ছে একেবারে শক্তিশালী এক মানুষ এবং যার মূল অস্ত্র ছিল গদা। এবং এই ভীম হচ্ছে মানে এতটাই শক্তিশালী, সবকিছু যে কোনো ভেঙে চুরমার করে দিত। এবং কবি আবার নিজেকে বলছে আমি ভাসমান মাইন। ভাসমান মাইন কি? মাইন হচ্ছে এক ধরনের ক্ষেপণাস্ত্র। তো বোঝার চেষ্টা করো, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা এটা বিশ্বাস করেন যে মহাভারতের হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ। কিন্তু আমরা বলবো যে না, মহাভারত ধর্মীয় গ্রন্থ কি রামায়ণ ধর্মীয় গ্রন্থ ওই আলোচনা পরে। আমাদেরকে সবার আগে মনে রাখতে হবে মহাভারত হচ্ছে একটা মহাকাব্য। পৃথিবীতে এ পর্যন্ত 4টা মহাকাব্যের সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে রামায়ণ, একটা মহাভারত, একটা হচ্ছে ইলিয়াড এবং আরেকটা হচ্ছে ওডিসি। সো এই মহাভারতের একটা চরিত্র হচ্ছে এই ভীম। তো মহাভারতের একটা চরিত্রকে তিনি এখানে তাহলে কেন এনেছেন? ভীমের মতো শক্তিশালী রূপ তিনি ধারণ করতে চেয়েছেন। দ্যাটস ওয়াই তিনি এখানে মহাভারতের এই চরিত্রটাকে এনেছেন। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা? থ্যাংক ইউ। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। ওকে, বলবীর বল চির উন্নত মমশির। আমি ধূর্যটি, ধূর্যটি শব্দ দ্বারা এখানে মূলত শিবকে বা মহাদেবকে বোঝানো হচ্ছে। এবং তার দ্বারা কি বোঝানো হচ্ছে? শিবের চুল হচ্ছে মূলত বেশ এলোমেলো এবং কবি নিজেকে সেই এলোমেলো চুলের অধিকারী শিবের সাথে অর্থাৎ ধূর্যটির সাথে তুলনা করছেন। এবং এট দ্য সেম টাইম তিনি বলছেন ওই যে এলোমেলো চুল, ওই এলোমেলো চুল হচ্ছে বৈশাখী ঝড়েও উড়বে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বিদ্রোহী কবি এবং আমার সব সময় উন্নত মমশির থাকবে, অর্থাৎ আমার মস্তিষ্ক কখনো অবনত হবে না। তারপর বলছেন আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। শ্মশান বানানটা আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। শ্মশান বানান অ্যাডমিশন টেস্টে 10 থেকে 15 বার এসেছে। কেন আসছে আমি জানি না, তবে অনেকেই ভুল করে বানানটা, এই জন্য হয়তো পরীক্ষা এসেছে। তারপর বলছেন আমি অবসান, আমি নিশা বসান। নিশা বসান মানে হচ্ছে যিনি নিশি শেষ করেন, অর্থাৎ যিনি রাত্রির অবসান ঘটান, তাকেই বলা হয় নিশা বসান। একজন ব্যক্তি চাইলে কি আজকে রাত তিনি নিজের হাতে করে রাতটা শেষ করতে পারেন? পারেন না। কিন্তু কবি মূলত বোঝাতে চাচ্ছেন প্রয়োজন হলে আমি রাতের সম্পন্ন করব এখনই, এটাই বলতে চাচ্ছেন। তারপর বলছেন আমি ইন্দ্রাণীর সুতো, হাতে চাঁদ ভালে সূর্য। ইন্দ্রাণীর সুতো বলতে কি বোঝানো হচ্ছে? পরীক্ষা অ্যাডমিশন টেস্ট এখান থেকে প্রশ্ন এসেছে। ইন্দ্রাণীর সুতো কে? ইন্দ্রাণী হচ্ছে, ইন্দ্রাণীর সুতোর নাম হচ্ছে জয়ন্ত। জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। হিন্দু বিশ্বাস অনুযায়ী স্বর্গের দেবতার নাম হচ্ছে ইন্দ্র, আর সেই ইন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রাণী। আর ইন্দ্র এবং ইন্দ্রাণীর যে পুত্র বা সন্তান তার নাম হচ্ছে জয়ন্ত। এখন স্বর্গে রাজা বা স্বর্গের দেবতা ইন্দ্র আছে কি নাই আমরা ওই আলোচনায় যাবই না, কেননা ওটা অন্য আলোচনা। জাস্ট কবি নজরুল ইসলাম এখানে ইন্দ্রাণীর সুতো জয়ন্তের প্রসঙ্গ এই জন্য এনেছেন, কেন এনেছেন আমরা সেটাই জানার চেষ্টা করব। তিনি এই জন্য এনেছেন, তিনি আমি ইন্দ্রাণীর সুতো অর্থাৎ জয়ন্তের মতোই হাতে চাঁদ, যার এক হাতে চাঁদ থাকে আর এক হাতে সূর্য থাকে। আসলে থাকে না, কোনো ব্যক্তির থাকে বলে আমারও মনে হয় না। জাস্ট জয়ন্ত চরিত্রটা এত শক্তিশালী একটা চরিত্র, পৌরাণিক কাহিনী অনুযায়ী, যার এক হাতে চাঁদ তিনি ধারণ করতে পারেন আর এক হাতে সূর্যকে ধারণ করতে পারেন। তাহলে
এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, কাজী নজরুল ইসলাম তিনি এই শক্তিমত্তার পরিচয় কেন দিতে চাচ্ছেন? তিনি এই শক্তিমত্তার পরিচয় এই জন্য দিতে চাচ্ছেন, তিনি যে কোনো কিছু অসম্ভবকে সম্ভব করতে পারেন, এটাই বোঝাতে চাচ্ছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। কত সুন্দর একটা কথা। বাঁশরি মানে কি? বাঁশরি মানে বাঁশি। কবি বলছেন আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আমার দুইটা হাত, এক হাতে আমি বাঁশি বাজাবো আর এক হাতে আমি যুদ্ধ করব। এখন তুমি বলতে পারো ভাই আসলে কি সম্ভব? আরে আমরা তো জানি এটা সম্ভব না। মানুষ বাঁশি বাজাবে কি করে আবার যুদ্ধ করবে কি করে? এটা তো সম্ভব না। কিন্তু কবি বোঝাতে চাচ্ছেন যে এইটাই আমি করতে পারি, আমার প্রয়োজন হলে আমি সেটা করব। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি বাজাবো, তার মাধ্যমে আমি কি করব? আমি সম্প্রীতির কথা বলছি, আমি যে কোনো বিপদের মধ্যে উচ্ছল থাকছি। আর এক হাতে যখন প্রয়োজন হবে আমি কি করব? আমি যুদ্ধ করতেও প্রস্তুত আছি। আমি কি বোঝাতে পেরেছি কথা? থ্যাংক ইউ। আমি বেদুইন, আমি চেঙ্গিস। এই যে দেখো এই চরিত্রগুলো ভাই জানতে হবে। বেদুইন কি? আরবের একটা জাতির নাম, মূলত যাযাবর জাতি। আবার তিনি বলছেন চেঙ্গিস খান। চেঙ্গিস খান তিনি মূলত কোথাকার কে? আমাদের পার্শ্ববর্তী দেশই বলা যায়, কেননা চীনের পাশে হচ্ছে মঙ্গোলিয়া নামে একটা রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রের বলা যায় একটা শক্তিশালী চরিত্র। আমরা যদি বলি চেঙ্গিস খান মঙ্গোলিয়ার জাতির জনক, সেটা বললেও ভুল হবে না, কেননা মঙ্গোলিয়ার স্বাধীনতা যুদ্ধের পিছনে চেঙ্গিস খানের ভূমিকা অনেক বেশি ছিল এবং তিনি অনেক বেশি দুর্দম ছিলেন, দুর্বিনীত ছিলেন, অনেক শক্তিশালী চরিত্র ধারণ করেছিলেন সেই সময়। তাই দেখো কবি বলছেন কি যে মঙ্গোলীয় জাতির নেতা। তো যাই হোক, আমি বেদুইন। আমি বেদুইন মানে কি? আমি আরবের যে যাযাবর জাতি বেদুইন, যারা হাজার হাজার মাইল একেবারে মরুভূমির ওপর দিয়ে হেঁটে যায় এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, আমি তাদের মতো রূপ ধারণ করব দরকার হলে। আমি চেঙ্গিস খান হব। তারপরে প্রয়োজনে আমি আপনারে ছাড়া কারো করি না কুর্নিশ। কুর্নিশ মানে কি? নত হওয়া। আমি নিজের কাছেই নত হব, তাই ছাড়া আমি পৃথিবীর কারো কাছে আর নত হব না। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। এই যে দেখো একটা কবিতার মধ্যে তিনি কতগুলো চরিত্র এনেছেন। এখন আবার তিনি চরিত্র এনেছেন, ইসরাফিলের সিঙ্গার প্রসঙ্গ এনেছেন। আমরা জানি পবিত্র কোরআন শরীফে যে কয়জন ফেরেশতার নাম উল্লেখিত আছে তার মধ্যে একজন হচ্ছে ইসরাফিল। এবং এই ইসরাফিল এই যে ফেরেশতা, তার মূল কাজ ছিল হচ্ছে বৃষ্টি এবং ফসল, এই দুইটার সাথে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। অর্থাৎ বৃষ্টি কখন হবে, কিভাবে হবে এবং সেটার সাথে সম্পর্কিত করে কোন ফসল হবে, কোন সময় কোনটা কি হবে। তো এই যে দেখো ইসরাফিলের সিঙ্গার কথা তিনি বলেছেন, অর্থাৎ তিনি কিন্তু এখানে ফেরেশতাদের প্রসঙ্গ কিন্তু এনেছেন। আমি কি বোঝাতে পেরেছি? এবং তিনি বলছেন আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার। তাহলে ইসরাফিল নিশ্চয়ই এমন এক ধরনের সিঙ্গা ব্যবহার করতেন, এখন তো সিঙ্গা টিঙ্গা দেখা যায় না, ওই সিঙ্গার মহা হুঙ্কার তিনি ধারণ করতেন। এবং কাজী নজরুল ইসলাম বলছেন প্রয়োজন হলে আমি সেই রকম একটা সিঙ্গা ধারণ করবো এবং মহা হুঙ্কার দিব। বুঝতে পেরেছ? থ্যাংক ইউ। এরপরে আবার তিনি বলছেন আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। পিনাক পানি বলতে কি বোঝানো হচ্ছে? পিনাক পানি হচ্ছে ওই যে মহাদেব বা শিবের ধনুক, যেটার নাম হচ্ছে পিনাক পানি। এবং এই শিবের দুই হাতে একটা থাকতো ডমরু ত্রিশূল, দুঃখিত, ডমরু নামে একটা ডুগডুগি ছিল, ডুগডুগি। দেখো কতগুলো চরিত্র তিনি এনেছেন। আর ত্রিশূল মানে তো আমরা জানি এক ধরনের অস্ত্র। তাহলে কি হলো?
তিনি বলছেন আমি ওই যে হিন্দু পুরাণের শক্তিশালী চরিত্র শিব এবং সেই শিবের ধনুক হব, আমি তার ত্রিশূল হব, প্রয়োজনে আমি আর এক হাতে তার ডুগডুগি বাজাবো। আবার বলছে আমি চক্র এবং মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। আমি চক্র মহাশঙ্খ, এই চক্র এবং মহাশঙ্খ দ্বারা বিষ্ণুর কথা বলা হচ্ছে। বিষ্ণুকে হিন্দু মিথোলজি অনুযায়ী বিষ্ণু আরেকটা চরিত্র যিনি চক্র এবং মহাশঙ্খ ধারণ করতেন এবং যেটা তার হাতে থাকতো সবসময়। আমি প্রণব নাদ প্রচণ্ড, প্রয়োজনে আমি খ্যাপা দুর্বাসা। দুর্বাসাকে, দুর্বাসা হচ্ছে একটা মুনির নাম। মুনি কি? আগের কালে, প্রাচীন কালে যারা একটু সাধনা করতেন, এই সাধকেরা হচ্ছে বনে জঙ্গলে যে শত শত বছর, হাজার হাজার বছর তারা সাধনা করতেন। তো সেরকম এক মুনির নাম হচ্ছে দুর্বাসা মুনি, যিনি সাধনার মধ্যে যে এরকম অনেকবার হয়েছে যাকে তখন কেউ খেপিয়ে দিয়েছে, তিনি সে সাধনার থেকে উঠে এসে একেবারে সবকিছু লন্ডভন্ড করে ফেলেছেন। সত্যি মিথ্যা আমরা তো যাব না বাবা, কেন ওই সময় কি আমরা ছিলাম? আমরা জানি। জাস্ট এটা চরিত্র, এবং সেই চরিত্রটা দ্বারা কাজী নজরুল ইসলাম কি বোঝাতে চাচ্ছেন আমরা সেটাই বোঝার চেষ্টা করছি, নাথিং এলস। এবং আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, একইভাবে তিনি বিশ্বামিত্রের শিষ্য হিসেবেও ধারণ করেছেন। আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব, আমি উন্মন মন উদাসীর। দাহন করিব বিশ্ব মানে কি? প্রয়োজন হলে পৃথিবীকে তিনি পুড়িয়ে ছারখার করে দিবেন। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। বোঝার চেষ্টা করো, এখান থেকে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস মানে কি? একজন নারী যিনি বিধবাই হন তিনি একমাত্র বুঝেন তার কষ্টের জায়গাটা, আর একজন তো সেটা বুঝবেন না। কাজী নজরুল ইসলাম সেই জায়গাটাও টাচ করেছেন। একজন বিধবা নারীর বুকের যে ব্যথা, তার যে কষ্ট, তিনি সেই কষ্টের ভাগিদার হতে চেয়েছেন। হা হুতাশ আমি হুতাশীর, যিনি হুতাশীর মানে হচ্ছে যিনি হাহুতাশ করেন, যে কোনো কষ্ট পান, আমি তার কষ্ট লাঘব করব। আমি পথবাসী যারা গৃহহারা তার জন্য আমি কিছু করব। আমি যারা লাঞ্ছিত হয়েছে, যারা অপমানিত হয়েছে, অবমানিত হয়েছে, আমি তাদের জন্য কিছু করব। তাহলে বিষয়টা কি বুঝতে পারছো? কবি কিন্তু শুধু যে এখানে ইতিহাস ঐতিহ্যের প্রসঙ্গ এনেছেন তা কিন্তু না, তিনি কিন্তু এখানে অনেক চরিত্রের মাধ্যমে তিনি যত অন্যায় অনাচার অবিচার এবং যারা অত্যাচারিত হচ্ছেন তাদের জন্য কিছু করতে চাচ্ছেন। আমি উত্তর বায়ু মলয় অনিলে উদাস পিরবি হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিদাগ তিয়াসা। নিদাগ মানে কি? নিদাগ মানে হচ্ছে মূলত গ্রীষ্মকালে যে খুব গরম, অর্থাৎ আমি যদি বলি গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ, সেটাই ভালো হয়। আমি গ্রীষ্মে যে প্রচন্ড তাপদাহের ফলে মানুষের যে হাসপাস অবস্থা, আমি সেই সময় তাদের তৃষ্ণা মিটাবো। বলছেন আমি আকুল নিদাগ তিয়াসা, অর্থাৎ গ্রীষ্মে যখন অনেক গরম পড়ে, অনেক মানুষ কষ্ট হয়, প্রাণীকুল হাঁপিয়ে ওঠে, সেই সময় আমি তাদের তৃষ্ণা নিবারণ করার চেষ্টা করব। আমি রৌদ্র রুদ্র রবি, প্রয়োজনে আমি রবি হিসেবে, সূর্য হিসেবে তাদেরকে রৌদ্র দিব। আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। কি সুন্দর। আমি অরফিয়াসের বাঁশরি। অরফিয়াসকে গ্রিক মিথোলজি বা গ্রিক পৌরাণিক কাহিনী অনুযায়ী তিনি গ্রিক
শিল্পী বলা যায় আমরা, বা গ্রিক শিল্পী বা কবি যাই বলি না কেন, তিনি বলছেন আমি অরফিয়াসের বাঁশরি। এই যে গ্রিক পৌরাণিক কাহিনী অনুযায়ী এই অরফিয়াস একটা শক্তিশালী চরিত্র ধারণ করেছেন, এবং আমি সেই অরফিয়াসের বাঁশরি বা বাঁশি হব। মহাসিন্ধু হব আমি উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি। শ্যামের হাতের বাঁশরি মানে কি? শ্রীকৃষ্ণের হাতের যে বাঁশরি, সেই শ্রীকৃষ্ণের হাতের বাঁশরির কথা এখানে বলা হয়েছে। হাতের বাঁশি। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসব জায়গা থেকে একাধিকবার প্রশ্ন এসেছে। আপনার হয়তো অত ভালো লাগছে না, বা একটু কঠিন লাগছে, কেমন কঠিন কঠিন, কিন্তু না, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখানে প্রশ্ন আসছে। বাঁশরির তান, তান মানে কি? তান মানে সুর, বাঁশরির যে সুর, ঠিক আছে? সো এগুলো সহজে মনে রাখতে হবে। আপনার হয়তো ভালো লাগছে কি লাগছে না সেটা আপনার ব্যাপার, বাট ভার্সিটিতে যখন প্রশ্ন আসবে, পরীক্ষা যখন প্রশ্ন আসবে, যখন পারবেন না তখন বুঝবেন যে কঠিন কাকে বলে, কয় প্রকার, কি কি। পরীক্ষায় প্রশ্ন এসেছে পরশুরামের কঠোর কুঠার। পরশুরাম কে ছিলেন? সৃজনশীল প্রশ্ন আসতে পারে, পরশুরাম কে ছিলেন। যাক, আমরা ওখানে যাচ্ছি। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশে ছাপিয়া, অর্থাৎ দরকার হলে মহাকাশ ছেপে আমি উঠে যাব। ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক। এই যে দেখো, হাবিয়া দোজকের প্রসঙ্গ এসেছে। দোজক কয় প্রকার, কি কি, সেই আলোচনা আমরা যাচ্ছি না। তিনি কিন্তু এখানে হাবিয়া দোজকের কথাও তুলে এনেছেন, এবং দোজকের যে সপ্ত নরক হাবিয়া দোজক আস্তে আস্তে নিভে যায়, কেঁপে যায়, তিনি সেটার কথা বলেছেন। আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠার নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি এই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে বোঝেন। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন এই মুহূর্তে ক্লাসে তারা তো বুঝতে পারছেন, আর যারা বোঝেন না আমি বুঝিয়ে দিচ্ছি। হিন্দু বিশ্বাস অনুযায়ী ইভেন এখনো সমাজে এটা অনেক বিদ্যমান, আগে আরো অনেক বেশি ছিল, এখন তাও কিছুটা মডারেট হয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে মোটামুটি জাতপাত প্রথাটা অনেক বেশি শক্তিশালী ছিল একটা সময়। যারা সমাজের সবচেয়ে উচ্চ বর্ণে থাকতো, উচ্চ কর্ম করত, তারা ছিল ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের মূল কাজ কি ছিল জানো? ক্ষত্রিয়দের মূল কাজ ছিল হচ্ছে ধর্মযুদ্ধ করা। এখন ধর্মযুদ্ধ তো আর তারা সবসময় করতো না, ওই যুদ্ধ মারামারি গুতাগুতি করে টিকে থাকতো। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বৈশ্যদের মূল কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, আর শূদ্রদের কাজ ছিল মূলত এই ছোটখাটো ধরনের যেসব কাজ কাম সমাজে এখনো বিদ্যমান তারাই করত। এবং হিন্দু বিশ্বাস অনুযায়ী কিন্তু এখনো কিন্তু এই জাতপাত প্রথাটা আছে, কোথাও কম কোথাও বেশি। এখনো আমি দেখেছি যে একজন, তোমরা জানো কিনা জানি না, ব্রাহ্মণ কিন্তু বিবাহ দেখবা সবসময় ব্রাহ্মণের মধ্যেই হয়। ক্ষত্রিয় চেষ্টা করে তার বিবাহের সময় যে বিবাহটা যেন তার নিজের জাতপাতের মধ্যেই হয়, অন্য জাতে না যায়। এখন হয়তো আগের মতো এত স্ট্রিক্টলি সবকিছু মেনটেন করে না, কিন্তু তারপরেও এখনো অনেকেই আছে এটা পুরো খুব স্ট্রিক্টলি মেনটেন করেছ। এই কথাটা কেন আসলো? এই যে নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব, তাহলে ক্ষত্রিয়দের কথা তো একটু আগে বললাম, ক্ষত্রিয়রা কি করতো? ক্ষত্রিয়রা হচ্ছে সবসময় মারামারি গুতাগুতি হানাহানি করত। এবার পরশুরাম নামে এক চরিত্র ছিল, মহাভারতের চরিত্র। এই পরশুরাম এমন একজন ব্যক্তি ছিলেন যে শক্তিশালী, তার একটা কুঠার ছিল, সে কুঠার দিয়ে তিনি এই ক্ষত্রিয়দের প্রায় 21 বার দমন করেছিলেন। তাহলে একটু বোঝার চেষ্টা তো করো তো কত সুন্দর করে কাজী নজরুল ইসলাম এখানে প্রসঙ্গটা তুলে এনেছেন। পরশুরামের মতো আমি কুঠার ধারণ করব, কুঠার ধারণ করে এই যারা মানে ক্ষত্রিয়ের মতো যারা আছে, যারা ধর্মের নামে ধর্মকে অপব্যবহার করে, যারা সামাজিক অনাচার সামাজিক ভাবে যারা
সামাজিক বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমি তাদেরকে কঠোর হাতে দমন করব এবং আনিব শান্তি শান্ত উদার। এবং এইভাবে যারা এই মারামারি গুতাগুতি করে পৃথিবীকে এক প্রকার মানে কি বলবো, পৃথিবীকে একেবারেই অশান্ত করে তুলেছে, আমি তাদের জন্য শান্তি শৃঙ্খলা বয়ে নিয়ে আসি। তুমি দেখো, এটা যে জাস্ট একটা চরিত্র তিনি এনেছেন, মহাভারতের চরিত্র পরশুরাম, কিন্তু এই পরশুরামের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন এটা বুঝতে হবে, এবং পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসবে। আমি হল বলরাম স্কন্ধে, হল মানে হচ্ছে লাঙল। অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে হল শব্দের অর্থ কি, তুমি বলবা কি হল শব্দ সে কোথায় ছিল? জীবনে তো আমার এই সাজ চোখ কোনোদিন বিদ্রোহী কবিতার মধ্যে হল শব্দটা পায়নি। পরীক্ষার হলের থেকে বেরোয় আসবা তখন বুঝবা যে কোথায় ছিল, এখন বুঝবা না। সো হল বলরাম স্কন্ধে, বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের বড় ভাই ছিল, বড় ভাইয়ের যার নাম ছিল বলরাম, এবং বলরামের মানে এটাকে কি বলবো, স্কন্ধে বা কাঁধে তিনি সবসময় লাঙল ধারণ করতেন। কেন ধারণ করতেন? তিনি মূলত এটা দিয়ে কৃষি কাজে উন্নতির চেষ্টা করতেন সবসময়। ওকে, আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব অবহেলে, নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। কত সুন্দর কথা! এই একটা কথা দিয়ে মানুষ পিএইচডি করে। ক্যান ইউ ইমাজিন দিস? তোমার আমার ভালো লাগতেছে না কবিতা, হ্যাঁ এত কিছু, এটা সেটা, এই চরিত্র ওই চরিত্র, বাট এই একটা লাইন দিয়ে মানুষ 4-5 বছর গবেষণা করে। কত সুন্দর লাইন দেখো কি বলছে কবি, বলছেন আমি সেই দিন শান্ত হব যেদিন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। পৃথিবীতে এই মুহূর্তে তুমি জানো, আমি তো এই দুপুরে খাওয়া দাওয়া করে আমার বক বক তোমরা শুনছো, তুমি জানো এই মুহূর্তে পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যারা কত উৎপীড়িত, কত নিপীড়িত, কত শোষিত। আমরা কোনো দেশের কথা বাদ দিই, আমরা যদি এখন শুধু ফিলিস্তিনের কথা বলি, একটু চিন্তা করে দেখো, একই মানুষ, তারা আজ কতটা অসহায় জীবনযাপন করছে, আর আমরা দেখো ঠিকই নাকে তেল দিয়ে এখানে ঘুমাচ্ছি। পৃথিবীর অনেক প্রান্ত রয়েছে যে প্রান্তের মানুষ 3 বেলা ভাত খেতে পারছে না, আর আমরা কি কোনো মতে যদি এক বেলা একটু খাবার খারাপ হয়, আমরা মুখের দিকে তাকানো যায় না। তো কবি নজরুল ইসলাম সেটাই বলছেন, আমি সেই দিন শান্ত হব যেদিন পৃথিবীতে আর কোনো উৎপীড়িত মানুষের কান্না আমি শুনবো না, নিপীড়িত মানুষের কথা শুনবো না, অবিচারীর কথা শুনবো না, অত্যাচারীর কথা শুনবো না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রহিবে না। যিনি অত্যাচারী তার খড়গ কৃপান, খড়গ কৃপান মানে কি, তিনি অত্যাচারী যে কৃপান দিয়ে, অর্থাৎ যে তলোয়ার দিয়ে, যেটা দিয়ে তিনি পৃথিবীকে অশান্ত করে তুলেছেন, সেটার কোনো সাউন্ড পৃথিবীতে পাওয়া যাবে না। বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত মমশির। আমি সুনির্দিষ্ট একটা এলাকার জন্য আমি এই শান্তির বার্তা পৌঁছে দিতে পারবো না, আমি পৃথিবী ছাড়াই, অর্থাৎ নিজের এলাকা ছাড়াই সমস্ত পৃথিবীব্যাপী আমি আমার এই যে শান্তির বার্তা আমি পৌঁছে দিব, এবং আমার এই যে শির, আমার এই যে মাথা, এই মস্তিষ্ক আমি কখনোই অবনত করব না। কাদের সামনে অবনত করব না? যারা অত্যাচারী, যারা তথাকথিত মানবতার নাম নিয়ে অন্য মানবতার জন্যে, অন্য মানুষের জন্য, অন্য এলাকায় উপকার করতে না যে ক্ষতি করছে, আমি সেই সকল তথাকথিত যারা ভণ্ড রয়েছে, তথাকথিত যারা মানবিকতার কথা বলছে, উদারতার কথা বলছে, যারা ভালো করতে যে খারাপ করছে, আমি তাদের সামনে কখনোই দুর্বিনীত হব না, আমার মাথা চির উন্নত করে রাখবো। ওকে।
থ্যাংক ইউ। আমি কমেন্ট বক্সটা আরেকবার একটুখানি অন করে দিচ্ছি। এই যে এতক্ষণ ভাইয়া মোটামুটি ভাবে কবিতাটা আমরা পড়লাম, তোমাদের কি কনসেপ্ট একটু হলেও ক্লিয়ার হয়েছে? পুরোপুরি না বোঝো, একটু হলেও কি বুঝতে পারছো? সবাই বুঝতে পেরেছো? একটা কথা কিন্তু আমি সবসময় বলি ভাইয়া, একটা ক্লাস থেকে তুমি কখনোই 100% বুঝার আশা করবা না। এটা আমি কিন্তু সবসময় একটা কথা বলি, তোমরা যারা আমার ক্লাস এর আগে করেছো আমি বলি, তুমি যদি একটা ক্লাস থেকে 70% 80% বুঝতে পারো, ইটস এনাফ, মোর দ্যান এনাফ। 50% বুঝলে আর কিছু লাগে না। বাকিটা এবার তুমি নিজে একটু বাসায় সময় দাও। তোমার কি মনে হয় তুমি 1-1.5 ঘন্টা একটা ক্লাসে সবকিছু বুঝে যাবো? কোনো বোঝার দরকার নেই। 50% বুঝেছো, বাকি 50% তুমি বাসায় আরেকবার পড়ো, দেখবা 20% 30% ক্লিয়ার হয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি ভাই? এইবার তুমি নিজে ওটা একটু প্র্যাকটিসে যাও, যে কোনো একটা গাইড বই থেকে 2টা প্রশ্ন একটু প্র্যাকটিস করে ফেলো, দেখবা যে তোমার কনসেপ্ট অনেক 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 ক্লিয়ার হয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি ভাই? অর্থাৎ একটা ক্লাস থেকে তুমি পুরোটা বুঝবা না, এটাই স্বাভাবিক। যেটুকু বুঝবা এটা মনে করবা অনেক কিছু। অনেক কিছু না হোক, 50% তো ক্লিয়ার হয়েছে। এখন আমাদের উচিত হবে কি, জাস্ট আমি কবিতাটা বাসায় সুন্দর করে আরেকবার আমি একটু পড়বো, এবং পড়তে যেয়ে আমি বুঝতে পারবো যে আমার কনসেপ্ট আগের থেকে একটু ক্লিয়ার হচ্ছে। ওই যে ভাইয়া একটু পড়ায় দিল, আমি একটু পড়লাম, তারপরে কিছু কোশ্চেন প্র্যাকটিস করলাম, জাস্ট এটা। ছোয়া নামক একজন বলছে ভাই এখানে কোথাও তো ব্রিটিশদের কথা উল্লেখ করা হয়নি। ইয়েস, ইটস এ ভেরি বিগ কোশ্চেন। আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, আমরা এবার কমেন্ট বক্সটা একটু অফ করে রাখি। এই কবিতাটা লেখা হয়েছে 1922 সালে, এবং এই কবিতাটা লিখতে যে তিনি তো সরাসরি, কবিরা কখনো কারো উদ্দেশ্য সরাসরি কখনো কিছু বলেন না, তারা বিভিন্ন চরিত্র ধারণ করে বিভিন্ন চরিত্রের মাধ্যমে যারা শাসক গোষ্ঠী থাকেন তাদের উদ্দেশ্যে লেখালেখি করেন। এবং তোমরা শুনে অবাক হয়ে যাবা, এই কবিতাটা লিখতে যে তিনি কিন্তু সেই সময় ব্রিটিশদের কোপানলে পড়েছিলেন। অর্থাৎ তাকে বারবার বারবার বলা হয়েছিল তুমি এই কবিতাটা লিখো না, এই কবিতাটা পাবলিশ করো না, কেননা এটার মাধ্যমে তৎকালীন যারা শাসক ছিলেন সেই শাসক গোষ্ঠীর গদি কিন্তু নাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা হয়তো তুমি আমি বুঝতে পারছি না, বাট ওই সময় প্রেক্ষাপটে অনেক শক্তিশালী একটা কবিতা ছিল এটা। এখন এই যে বলছো ব্রিটিশদের তো কিছু নেই বাবা, সরকারকে তো ডাইরেক্ট ইয়ে করা হবে না। এই যে কিছুদিন আগে আমাদের দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তো ওই সময় তুমি পত্রপত্রিকা পড়েছো, নিউজ পড়েছো, বা যা দেখবা যে সরাসরি কিন্তু ডাইরেক্ট কিছু বলা থাকে না, ইনডাইরেক্টলি বলা থাকে যে না সরকার তুমি যেটা করতেছো এটা ঠিক হচ্ছে না, তুমি যে আকাম কুকাম করছো এটা ঠিক হয়নি। আমি কি বোঝাতে পারছি? এইভাবে বুঝতে হয়। তো দেখো আমি ক্লাসের শুরুতে বলেছিলাম ভাইয়ারা, যে কোনো কবিতাটা যখন তোমরা বুঝবা না, সাথে সাথে চলে যাবা, যে শব্দের অর্থ বুঝবা না সাথে সাথে চলে যাবা শব্দার্থ বা টিকায়, এবং শব্দার্থ বা টিকা পড়ে তারপরে আস্তে আস্তে কবিতাটা আর একবার পড়বা, একবার না বারবার পড়ো, দেখবা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো তোমার বইয়ের যে শব্দার্থগুলো রয়েছে সেই শব্দার্থগুলো এখানে সুন্দর করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখানোর কিছু নাই, আমি বুঝিয়ে দিয়েছি। তোমাদের উচিত হবে সুন্দর করে এটা পড়ে তারপরে কবিতাটা বোঝে। সৃজনশীল প্রশ্নে প্রশ্ন আসতে দেখা যায়, একইভাবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। যে কোনো কবিতা, যে কোনো গল্প যাই বলি না কেন, প্রবন্ধ বলি না কেন, প্রত্যেকটা গল্পের কবিতার কিন্তু একটা উৎস থাকে। এই উৎসটা খুব ভালোভাবে পড়বা, খুব ভালোভাবে পড়বা। যেমন কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি, তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এখানে দুইটা তথ্য, কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? অগ্নিবীণা। কত সালে প্রকাশিত হয়? 1922 সালে থেকে সংকলিত হয়েছে। এবং এটা কিন্তু এই কবি কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এইটার মধ্যে 3টা ইনফরমেশন রয়েছে, 3-4টা ইনফরমেশন, যে কোনটা আসতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তো পাঠ পরিচিতি নিয়ে বলার কিছু নাই, এতক্ষণ কবিতাটা আমি যেভাবে পড়িয়ে দিলাম আমার মনে হয় না আলাদাভাবে পাঠ পরিচিতি নিয়ে আর বলার কিছু আছে। দেখো আজকের ক্লাসে যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট, 1 বছর 2 বছর পরে তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হবে, জাস্ট সিলেট বোর্ড 2022 সালে আসা বিদ্রোহী কবিতার উপর ভিত্তি করে
একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলছি না ভাইয়া তোমরা উত্তর করো, জাস্ট একটা স্যাম্পল প্রশ্ন একটু দেখো। এবং দেখো কবিতার উপর ভিত্তি করে প্রশ্নের স্ট্যান্ডার্ড দেখো। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, বিদ্রোহী কবিতার কবিকে রুশে উঠতে দেখে কি ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়। তুমি বলো তো, যদি কবিতাটা ভালোভাবে পড়া না থাকে এই প্রশ্নের উত্তর কি করা যাবে? তোমার যে কবিতাটা কঠিন লাগে এটা আমিও জানি, সবারই লাগে, কিন্তু তুমি তো ভাই কবিতাটা যখন সুন্দর করে ধীরে ধীরে একটু একটু করে পড়বা বুঝে বুঝে, তখন দেখবা তোমার আর কঠিন লাগছে না। তুমি যখনই পড়তে যাবা দেখবা বিদ্রোহী কবিতায় কবিকে রুশে উঠতে দেখে সপ্ত নরক হাবিয়া দোজক ভয়ে কাঁপতে কাঁপতে নিভে যায়। অর্থাৎ হাবিয়া দোজকের প্রসঙ্গ এখানে এসেছে। এখন ভাই তোমার মনে হচ্ছে ভাই আমি তো, আমার মনে নাই, একটু আগে পড়াইছেন ভাই, একবার পড়েছো এই জন্য মনে নাই। তুমি আর একবার জাস্ট বাসায় নিজে একবার পড়ো, তারপরে দেখবা তোমার এই ধরনের প্রশ্ন উত্তর করতে তোমার একটুও খারাপ লাগবে না। খারাপ লাগবে না মানে কঠিন লাগবে না। কবি নিজেকে বেদুইন বলেছেন কেন, ব্যাখ্যা করো। অশুভ শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার যে দৃঢ়তা, মানসিকতা থেকে কবি বেদুইন বলেছেন। তারপরে আমি বলে দিব বেদুইন কারা, কি করেছিল, জাস্ট এটা। সো জাস্ট আমি যেটা ভাই তোমাদের বোঝাতে চাচ্ছি যে বিদ্রোহী কবিতার উপর ভিত্তি করে এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ডে একাধিকবার এসেছে, এবং আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের সময় বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন থাকবে। সো আমার রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যারা কবিতাটা পড়োনি, সুন্দর করে আজকের এই ক্লাসের শেষে কবিতাটা আরেকবার পড়ো। পড়ে তোমার কাছে যে গাইড বই বা বড় ভাই বোন কারো কাছে গাইড বই যদি থাকে, জাস্ট একটু কোয়েশ্চেনগুলো দেখো, দেখবে 80% থেকে 90% কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। তো যাই হোক ভাইয়া, আমরা যেহেতু মোটামুটিভাবে কবিতাটা শেষ করতে পেরেছি, আমরা এই কবিতার উপর ভিত্তি করে এখন কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করব। এবং আমি পোল কোশ্চেন দিচ্ছি না, তোমরা একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবা। একটু কমেন্ট বক্সটা একটু অন করে দাও তো ভাইয়া। ওকে, আমি এই কবিতার উপর ভিত্তি করে আমরা এখন কিছু এমসিকিউ প্রশ্ন সলভ করব, তোমরা একটু কমেন্ট বক্সে উত্তর করে জানাও। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? দেখো তো এই প্রশ্নের উত্তর কবিতার মধ্যে আছে কিনা। আমরা একটু সবাই অ্যান্সার করবো প্লিজ। উত্তর না হলে কিচ্ছু যায় আসে না, কিছু যায় আসে না, তুমি জাস্ট অ্যান্সার করো। তোমাদেরকে এখন যে এমসিকিউ প্রশ্নগুলো আমি এখন দেখাবো, প্রত্যেকটাই প্রশ্ন হয় ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে, আর তা না হলে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে সৃজনশীল প্রশ্ন এসেছে, এমন ধাঁচের প্রশ্ন। সো একটু ট্রাই করো প্লিজ। থ্যাংক ইউ। তোমরা যারা উত্তর করতে পেরেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা উত্তর করতে পারোনি তারা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কুর্নিশ করেন। ওই যে কবি বলেছেন যে আমি আপনাকে ছাড়া কাউকে করি না কুর্নিশ, কি এরকম একটা কথা আছে না? তাহলে আপনাকে মানে কি, নিজেকে আমি কুর্নিশ করি, মানে নিজের কাছে নিজে নত হই, তাই ছাড়া পৃথিবীর কারো কাছে নত হবো না। যা বেটা, আমার কিছু যায় আসে না। বুঝাইতে পারছি? ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। ওই যে ক্লাসের শুরুতে বলছিলাম কবি পরিচিতি জন্মসাল এবং মৃত্যুসাল থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এই যে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? সবাই অ্যান্সার করো প্লিজ। প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 সেকেন্ড করে সময়, একটু দ্রুত অ্যান্সার করো প্লিজ।
থ্যাংক ইউ। আমরা সবাই জানি 1899 থেকে 1976, এটা আমরা মনে রাখবো। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রাণী সুতোকে অর্থাৎ ইন্দ্রাণীর পুত্রের নাম কি? আজকে যখন কবিতাটা আমি পড়াচ্ছিলাম, কবিতার মধ্যে কিন্তু এটার নামও আমি লিখে দিয়েছিলাম। দেখো সেখান থেকেই প্রশ্নটা এসেছে। এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন এটা। থ্যাংক ইউ। আমরা সবাই জানি ইন্দ্রাণীর পুত্রের নাম হচ্ছে মূলত জয়ন্ত। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করবেন? এটাও তখন আলোচনা করেছি। সবাই অ্যান্সার করো প্লিজ। কার কুঠার দিয়ে বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করবেন? আমরা একটু দ্রুত আনসার করবো প্লিজ। আমরা কিন্তু মোটামুটি ক্লাসের একেবারে শেষ পর্যায়ে। ওকে, পরশুরামের কুঠার দিয়ে তিনি পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করবেন। পরবর্তী প্রশ্ন, নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? কবিতার মধ্যে আছে নজরুল দাবানল হয়ে বিশ্বকে দাহন করবেন। এর পরবর্তী প্রশ্ন, নজরুল নিজেকে কার শিষ্য বলেছেন? বলো তো দেখি, এই প্রশ্নটা কিন্তু একটু একটু কঠিন হতে পারে। চলো তো দেখি আনসার করতে পারি কিনা। নিজেকে কবি কার শিষ্য বলেছেন? সবাই আনসার করো প্লিজ। তৎকালীন ব্রিটিশদের বিরুদ্ধে তিনি এই বিদ্রোহী কবিতা লিখে তিনি যে শুধু এখানে ব্রিটিশদেরকে বোঝানোর জন্য অনেক ইতিহাস, ঐতিহ্য, ধর্ম এবং অনেক গ্রিক পৌরাণিক কাহিনীর অনেক চরিত্র তিনি কিন্তু এই কবিতার মাধ্যমে আমাদের সামনে এনেছেন, এবং এটার মাধ্যমে তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে সকল অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে কিন্তু সবসময় তিনি শক্তিশালী রূপ ধারণ করবেন। নজরুল নিজেকে বিশ্বামিত্রের শিষ্য বলেছেন। বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা? আমরা জানি যে তিনি গৃহহারা পথিকের বঞ্চিত ব্যথা। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা একটু উত্তর করব। বিদ্রোহী কবিতায় কাকে খ্যাপা বলা হয়েছে? অর্থাৎ কোন মুনি যিনি সবসময় ছোটখাটো অল্প বিষয়ে অনেক ক্ষেপে যেতেন? সবাই অ্যান্সার করি প্লিজ। আমি মনে হয় যখন কবিতাটা পড়াচ্ছিলাম তখন সুন্দর করে বলেছিলাম, দুর্বাসা নামক একজন মুনি ছিলেন, তার চরিত্র এমন ছিল। তো যাই হোক ভাইয়া, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এবং দেখো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় 1.5 ঘন্টা সময় কিন্তু ক্লাসটা সবাই মিলে করলাম। তো এরপরও ভাইয়া যদি আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো প্রকার কনফিউশন থাকে, এবং আমি জানি থাকতেই পারে, তোমরা তো আমাদের বিভিন্ন গ্রুপে কানেক্টেড আছো, তো তোমরা শিখো শিখবো জিতবো গ্রুপ বা একাডেমিক প্রোগ্রাম এসএসসি 26-এ আজকের ক্লাস নিয়ে যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে, ভালো লাগা মন্দ লাগা বা যাই হোক, যে ভাই আপনি এটা বুঝিয়েছিলেন আমি তখন এটা বুঝিনি, এটা আমাকে আরেকটু বুঝিয়ে দেন, হয়তো বা আমি সাথে সাথে উত্তর না করে 2 ঘন্টা পরে হলো রিপ্লাই দিব। ঠিক আছে, এটা একটা বিষয়। এবং আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কারো কোথাও কোনো প্রকার জিজ্ঞাসা থাকে, তোমরা কাইন্ডলি এখন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। হ্যাঁ, সাবরিনা বিনতে একটা কথা বলছে যে ভাই মানুষ তো তখন এত শিক্ষিত ছিল না, মানুষ এগুলো বুঝতো কিনা। ভাই আসল কথা কি জানো, মানুষ এখনকার মতো সার্টিফিকেটধারী ছিল না তখন, কিন্তু মানুষের একটু ছোটখাটো জ্ঞান ছিল তখন। এই জন্য দেখবা এলাকায় যারা আগের ম্যাট্রিক পাস, শুনেছ না যে এসএসসি পাস করে মানুষকে মানুষ তখন দেখতে যেত, আর এখন দেখো রাস্তার আনাচে কানাচে
ম্যাট্রিক পাস, এসএসসি পাসের শেষ নাই, কেউ দেখতে যায় না। সো কবি মূলত কি বোঝাতে চেয়েছেন, যাদেরকে তিনি বোঝাতে চেয়েছেন তারা বুঝলেই হইল, ওই আম জনতার তো বোঝার দরকার। ছোঁয়া একটা খুব ভালো প্রশ্ন করেছো যে জন্ম মৃত্যু সালের সাথে কি তারিখ ও মাস মনে রাখতে হবে। আপাতত ভাইয়া তারিখ মাস মনে রাখার দরকার নেই, আপাতত, ওটা পরে। আপাতত বেসিক জন্মসাল মৃত্যুসালটা তো একটু মনে রাখার চেষ্টা করো। স্যার রুশে মানে কি? রুশে মানে হচ্ছে রোশানলে পড়ে, কারো রোশানলে পড়ে। রোশানল মানে কি? এই যেমন মনে করো রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে যাচ্ছি, তোমরা কয়েকজন স্টুডেন্ট সামনে এসে বললো, এই মিয়া কই যান, আমাদের 1000 টাকা দিয়ে যান, আমরা এই করব তাই করব। তাহলে আমি তোমাদের রোশানলে পড়লাম, পড়ে এখন জীবন বাঁচানো তো ফরজ, জীবন বাঁচানোর জন্য 1000 টাকা দিয়ে দিলাম। এই হিন্দু ধর্মকে ছোট করলাম কখন রে ভাই? আমি তো কোনো ধর্মকে ছোট করিনি রে ভাই। আমি জাস্ট হিন্দু পৌরাণিক কাহিনীগুলো সামনে এনেছি। এখানে তো আমি কোনো ধর্মকে ছোট করছি বলে আমার মনে হয় না আজকের ক্লাস। বরং আমি তো আরো ক্লাসের মধ্যে বললাম যে হিন্দু অনেক পৌরাণিক কাহিনী এসেছে এবং সেই কাহিনীর এটা সেটা এটা সেটা। এই এই আমি কি কোনো ধর্মকে ডিসঅনার করছি আজকের ক্লাসে? আমার তো মনে হয় না। আকাশ, তুমি এটা কি বললে ভাই? আমি তো কোনো কাউকে ছোট করে কোনো কথা বলিনি। কিসের জন্য করতে যাব? আমি প্রত্যেকটা ধর্ম, বর্ণ, প্রত্যেকটা মানুষের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। বুঝতে পারছো? এবং আজকের ক্লাসে তো ম্যাক্সিমাম পৌরাণিক কাহিনীগুলো হচ্ছে হিন্দু রামায়ণ, মহাভারত, এই পুরাণের বিভিন্ন চরিত্র থেকে এসেছে। তো আমি কখন কাকে ডিসঅনার করলাম? ওকে, যাই হোক। থ্যাংক ইউ। সো যাই হোক ভাই, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। জাস্ট একটাই কথা, সেটা হচ্ছে তোমরা আরেকবার কবিতাটা বাসায় একটুখানি পড়ো, পড়লে দেখবা কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে গিয়েছে, আরো পরিষ্কার হয়েছে। আমি কখনোই বলি না যে একটা ক্লাসে তুমি 100% সব বুঝে যাবা। 50-60% বুঝেছো, বাকিটা তুমি নিজে একটু 2-3 বার পড়লে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। সো আজকে অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আশা করছি পরবর্তী দিন আবার দেখা হবে, কথা হবে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।